আবির মেন রাস্তায় এসে আশেপাশে তাকায়। মানুষের ভিড় অনেক। যে কেউ হারিয়ে গেলে তাৎক্ষণিক খুঁজে পাওয়া যাবে না। এই ভিড়ের মধ্যে একটা কালো গাড়ি এসে থামে আবিরের পিছনে। এটা একটা মাইক্রোর গেট খুলে একজন বেসবল স্টিক দিয়ে আবিরের মাথার পিছনে বাড়ি দেয়। আবিরের মাথা ফেটে রক্ত বের হতে শুরু করেছে। আবির চোখ মেলে রাখতে পারছে না। পিছনে ঘোরার আগেই সে পড়ে যেতে থাকে। তার আগেই দুজন আবিরকে এসে ধরল। আবিরকে গাড়িতে টেনে তোলে। গাড়ি চলা শুরু করে সামনের দিকে। অর্ক আবিরকে খুঁজতে থাকে, কিন্তু আবিরকে কোথাও পায় না। 1 ঘন্টার মধ্যে লোক খালি হয়ে যায়। আবিরকে কোথাও পাওয়া যাচ্ছে না। অর্ক সারা জায়গা খুঁজে ফেলেছে, কিন্তু আবিরকে পাওয়া যাচ্ছে না। হাসিব আর আবির মিসিং। আজাদ, হিয়া, অর্ক, আরিতা, নেহাল, রাব্বি সবাই খুঁজে হয়রান, কিন্তু ওদের দুজনকে পাওয়াই যাচ্ছে না। কী করবে ভেবে পাচ্ছে না অর্ক। একবার ভাবে সে মেহরাবকে কল দিবে, কিন্তু পরে আবার কি যেন ভেবে কল করে না। আবির কোথায়? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আমি বুঝতে পারছি না, আবির ভাই কই গেল? এখানেই তো ছিল। উনি আমাকে না বললে তো বাড়িতে যাবে না। আচ্ছা, আপাতত চলো আমরা বাড়িতে যাই, দেখি কি করা যেতে পারে। দুজন মানুষ এভাবে মিসিং হবে কিভাবে? কিছু তো হয়েছে। অর্করা সবাই বাড়িতে চলে এসেছে। ততক্ষণে সন্ধ্যা গড়িয়ে রাতের শুরু। আজাদ সাহেবের বাড়িতে হাসিবের মা বাবাও এসেছে। সবাই একসাথে বসে কথা বলছে। দুজনকে এতক্ষণে সারা জায়গা খোঁজা শেষ, কিন্তু কোথাও কাউকে পাওয়া যায়নি। সবাই সিদ্ধান্ত নেয় থানায় যাবে, মিসিং ডায়েরি করবে, কিন্তু অর্ক বাধা দেয়। আজাদ বলে, ওদেরকে তো পাওয়া যাচ্ছে না, কি করব? স্যার, থানায় গিয়ে কোনো লাভ নেই। আমি আবির স্যাম মানে ভাইয়াকে জানি, আর পুলিশ কিছুই করবে না। ওদের থেকে আমরাই তো অনেক ভালো কাজ পারি। তোমরা পারো মানে কিভাবে? না মানে আসলে আমরা চেষ্টা করলে পারবো আর কি। তবে পুলিশ এখন কিছুই করবে না। কমপক্ষে 24 ঘন্টা হতে হবে মিসিংয়ের। তাহলে আমরা এখন কি করব? আমাদের মনে হয় অপেক্ষা করা উচিত, দেখা যাক কি হয়। ভাইয়া, কিছু হবে না তো? কারো কিছু হবে না, আবির ভাই আছে তো, সব সামাল দিতে পারবে। অর্কের কথা মতো আর কেউ কিছু বলে না। বাড়ির সবাই আসে। সবার চোখে মুখে চিন্তার ছাপ, কিন্তু একজন বেশ আরামসে বসে আছে। সে হলো আরিয়ান। আরিয়ানের এসবে কোনো পাত্তাই নেই। আরেকজন এখানে নেই, সে হলো ইরিন। সে জানেই না কি হয়েছে। সে সেই যে চলে এসে রুমে ঢুকেছিল, বই নিয়ে বসেছে, আর বের হয়নি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যাকে বলে মুষলধারে বৃষ্টি। পথঘাট গাছপালা ভিজে একাকার। একটা ভাঙা ঘরে বসে আছে কতগুলো মানুষ। সেই ঘরের মধ্যে একটা কোণে পড়ে আছে আবির, যার গায়ে এখনও ফুটবল জার্সি পরা। আবিরের জ্ঞান ফেরেনি এখনও। একজন লোক হাতে হকি স্টিক নিয়ে প্রবেশ করল। ঠকঠক করে শব্দ হতে থাকে। লোকটাকে দেখে ছেলেগুলো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। লোকটা বসলো চেয়ারে। লোকটা বলল, পানি ছিটা ওর মুখে। ঠিক আছে বস। আবিরের মুখের উপরে এক বালতি পানি এনে ঢেলে দেয়। আবির চমকে ওঠে। প্রচণ্ড মাথা ব্যথা অনুভব হয় আবিরের। সারা শরীর যেন দুর্বলতায় কাঁপছে। মাথার পিছনে হাত দেয় আবির। রক্ত জমাট হয়ে আছে ওর। একটা গর্তও সৃষ্টি হয়েছে। আবির জানে অনেক জোরেই মাথায় বাড়ি দেওয়া হয়েছে। আবির যেন সোজা হতে পারছে না। কোনো রকম আবির হাঁটুতে ভর দিয়ে খাবার খাওয়ার মতো স্টাইলে বসলো। মাথাটা নিচু করে আছে। প্রচণ্ড ব্যথা অনুভব করছে সে। কোথায় আছে সে তাৎক্ষণিক ভুলে যায়, বা সে কিভাবে এখানে আসলো বুঝতে কিছু সময় লাগে। মাথাটা অনেক চিনচিন করছে। কিছু সময় নিজেকে সামলে নিয়ে আবির বলে, কে এত জোরে মারছিল? শালা আমার বাপেও এমন করে আমাকে কোনোদিন মারেনি। কে মারছিল তাকে দেখতে খুব ইচ্ছে করছে। তোকে বলেছিলাম এখান থেকে চলে যেতে, তুই তো শুনলি না। সেই দিনের সেই লোকটা।
আবির মাথা নিচু করে আছে। আবির এখনও তার চেহারা দেখেনি। আবিরের সামনে বসে আছে লোকটা। লোকটা সিগারেট টেনে যাচ্ছে। আবির মাথা নিচু করে শব্দ করে হেসে উঠল। আবিরের হাসি শুনে লোকটা বলল, তুই হাসছিস কেন? তোর কাছে সবটা ফান মনে হচ্ছে? না ছোট বাবা, আমি এখন সে বাচ্চাটি নেই, আমি বড় হয়ে গেছি ছোট বাবা। আবিরের কথা শুনে লোকটা চমকায়। আবির তাকে চিনে ফেলেছে, কিন্তু কিভাবে? লোকটা হলো আবিরের নিজের চাচা, অর্থাৎ জায়েনের বাবা রহিম সাহেব। আবির মিনমিন গলাতে বলল, একটু পানি হবে, খুব পিপাসা পেয়েছে। আবিরকে পানি দে। আবিরের সামনে এক বোতল পানি এনে রাখা হয়। আবির পানি খেয়ে মাথায় ঢেলে দিল। মাথা দিয়ে যেন আগুন বের হচ্ছে। এমন অবস্থায় মাথা ঠান্ডা রেখেছে কিভাবে সেটা আবির জানে। আবির গালি দিয়ে বলে, শালা কোন মাদার এত জোরে বাড়ি দিয়েছিল? উফ, ব্যথায় আর যন্ত্রণায় তালগোল পাকিয়ে যাচ্ছে। আবির, আমি জানি তুমি এতক্ষণে আমি কে তা বুঝে গিয়েছো, তাই মেন পয়েন্টে আসি। তুমি চলে যাও এখান থেকে। আমার ভাইয়ের ছেলে তুমি। চাই না নিজ হাতে বাইপুকে মারতে। আরে চাচা, আপনাকে তো আমি প্রথম দিনই চিনে ফেলেছিলাম, যেদিন আপনার বাড়িতে গেলাম না, মনে আছে? হ্যাঁ, আপনি কিন্তু খুব কথা বলেন। তবে হ্যাঁ, আপনার হাতে রোজ গোল্ড সিগারেটটা দেখতাম। আপনার হাতে সিগারেটের গন্ধ আমার খুব চেনা। বুঝলেন তো চাচা, এসব রহস্য মাইন্ড গেম, জাস্ট সিম্পল বিষয়। প্রথম যেদিন তুলে নিয়ে গেলেন সেদিনে বুঝলাম খুব পরিচিত একজন নিয়ে যাচ্ছে আমাকে আপ্যায়ন করতে। জাস্ট সিগারেটের গন্ধ শুকেই বুঝে গেছিস আমি কে? বাহ, তোর ট্যালেন্ট আছে বলতে হয়। যেদিন আমার বাবা আর আমজাদদের জমির দলিল ফেরাতে পারবে ওরা, সেদিনই জেনেছিলাম জামিলের কাছে এত বছর ধরে জমিদারের দলিল থাকার পিছনে কারণটা কি। হাসিবের কাছে জেনেছিলাম আমাকে জীবন যেদিন নিয়ে যায় তখন সবাই গেল থানায়, আপনি কিন্তু জাননি। আচ্ছা, তুই কে? এত কিছু লক্ষ্য করেছিস কিভাবে? চাচা, আমাকে যেদিন তুলে নিয়ে এনেছিলেন ভেবেছিলাম চিনতে পারবো না, আমাকে হয়তো আবারও একবার রেখে আসবেন বা যেতে দিবেন, কিন্তু আমি আপনাকে চিনে ফেলেছি। আপনার ভিতর এখন ভয় কাজ করছে। আপনি কি জানেন মানুষ ভুল কখন করে? কখন? দুটো কারণে ভুল করে, একটা হলো ভয়ে আর একটা হলো রেগে। আপনি রেগে নেই, ভয়ে আছেন। রাগ করার কারণ নেই, কারণ জামিল আপনাকে টাকা দেয়, টাকার জন্য আপনি সব কিছু করতে পারেন জানি, কিন্তু আপাতত রেগে নেই। কিন্তু চাচা, প্রশ্ন হলো আমাদের মধ্যে কে মরবে? জয়নের বাবাকে হারা করতে চাই না আমি। চলেন টস করি, যার ভাগ্য ভালো সে বেঁচে যাবে। শালা হারামি। রহিম সাহেব কথাটা বলেই ঠাস করে আবিরের গালে চড় দেয়। আবিরের মাথা টলতে থাকে। এমনিতে ব্যথায় ওর চোখ বুজে আসছে বারবার। কোনো রকমে মাথা ঠান্ডা রেখে কথা বলছে। তার উপর এমন জোরে একটা চড় খেয়ে আবিরের যেন মাথা ঘোরার অবস্থা হয়ে গেছে। চড়টা যেন আবিরের গালে নয়, মাথায় বাড়ি দেওয়া জায়গাতে যে লাগছে। আবির আহ করে উঠল। রক্ত পড়া শুরু করেছে। আবির হেসে উঠল এবার। চাচা, অনেক জোরে মারলেন, সম্মানের জায়গা থেকে আপনাকে কিছুই বলছি না। চুপ থাক, বেশি কথা বলিস, কোনো বাল চিরতে পারবি না। হুদাই লাফাচ্ছিস। শোন, আমি জামিলের লোক। প্রথম দিন আমি তোকে তুলে নিয়ে যাই। তোর বাবার প্রতি খুব রাগ আমার, জানিস তো। তোর বাবার যা সম্পত্তি তা সে নিজের জন্যই করেছে, আমাকে একটা কানাকড়িও দেয়নি। এজন্য চেয়েছিলাম তোর বাবাকে মেরে ফেলতে, তাই জামিলের সাথে থাকি, দলিলগুলো রেখে দিই। কিন্তু হঠাৎ তুই আসলি, জমির দলিল ওরা ফিরে পেল। বুঝলাম না কি ঘটেছে। শালার পুলিশও কোনো কিছু বলল না। সে বলল উপর থেকে ছাপ দিচ্ছে, চাকরি যাবে। জামিলের কথায় কাজ হবে না। সব কিছু চলে গেল। হঠাৎ করে তুই কি করলি? জীবনকে পিটালি, পিটিয়ে হাসপাতালে পাঠালি। আমি প্রথম দিন জানতে পেরেছিলাম
কে ওকে পিটিয়েছে, কিন্তু কিছু বলিনি। কিন্তু হঠাৎ কি হলো, জীবন আসলো, তোকে আবার তুলে নিয়ে গেল, আর তুই ফিরলি, জীবন ফিরলো না। ঘটনা কি, সে নিখোঁজ। জামিল তোকে মারতেই আমাকে বলে, কিন্তু তোকে মারলে এবারের ফুটবল আসরের সব টাকা আমাকে দেবে। জানিস, প্রতিটা ম্যাচে আমি 60 থেকে 70 লাখ টাকা পাবো। যদি 10টা ম্যাচ হয় কত কোটি টাকা। উফ, ভাবতেই পারছিলাম না। তোকে তো আমার মারতেই হবে, কিন্তু কি করব, ভাইয়ের ছেলে। তোকে তো আর তোর বাবা কোনো কিছুর ভাগ দেয়নি, তাই চেয়েছিলাম তুই এখান থেকে চলে গেলে জামিলকে বলবো লাশ কেটে জঙ্গলে ফেলে দিয়েছি। কিন্তু তুই চলে গেলি না এখান থেকেই গেলি, জামিলাটা বাঁধলো খেলার মাঠে। কি দরকার ওই হ্যাংলা লোকটাকে তুলে নিয়ে যাওয়ার? লোকটা হ্যাংলা হলেও বেস্ট জোয়ারি। সে আমার লোক ছিল। আমি জামিলের সাথে থেকেও তার উপরে কাটাল ভেঙে কাটছিলাম ওই লোকটা দ্বারা। আর এটা হয়তো জানিস না, চেয়ারম্যানের মেয়ের টিম বারবার চ্যাম্পিয়ন হয়। এইখানে কাটিনারে চেয়ারম্যান তার মেয়ের জন্য অপোজিট টিমকে দেয় 10 লক্ষ টাকা। বুঝেছিলাম তোর জন্য এবার অনেক লস হবে, এই জন্যই ফাবেলকে বলেছিলাম তোকে টাকার কথা বলতে। কিন্তু এখানেও ঝামেলা বাঁধলো। কি করব, তোকে তুলে আনলাম। টস করার প্রয়োজন নেই, মরতে তোকে হবেই। আবির কিছু বলল না। মাথাটা ওর অনেক যন্ত্রণা করছে, রক্ত ঝরছে, হাড় ফেটে গেছে। আবির শক্তি নিয়ে হেসে বলল, চাচা, আপাতত এটা স্টপ থাক। হাসিব কোথায় আছে জানেন নাকি? আবির দেখ, আরেকবার বলছি, এখনই চলে যা। বাকিটা আমি সামলে নেব। তোর জন্য কেউ চিন্তা করবে না। যা বাপ, চলে যা। আর যদি না যাই? রাগ ওঠাবি না আবির। তুই জানিস না আমি কতটা ভয়ঙ্কর। আমি যে কোনো কিছুই করতে পারি। চাচা, শান্ত আছি বলে ভাববেন না আমি কিছু পারি না। আমি আবির কথা শেষ করতে পারে না। তার আগেই একজন রুমে প্রবেশ করল, আর সে হাসিবের পা ধরে টানতে টানতে নিয়ে আসে। হাসিব অজ্ঞান হয়ে আছে। আবির লোকটার দিকে তাকায়। লোকটাকে সে ভালো করেই চেনে। সে হলো ছাত্রনেতা তামিম, আবিরের বন্ধু। আবির তামিমকে দেখে চোখ কসলায়। রহিম সাহেবকে এমন দেখে হেসে দেয়। আবিরকে বলে, কিরে, চমকে গেলি? তোর বন্ধু তামিম, ছাত্রনেতা, সে জামিলের লোক। তবে আমার কাছের লোকও বলা চলে। হাসিবের তুলে আনার দায়িত্ব ছিল ওর। ও সেটা করেছে, আমার দায়িত্ব ছিল তোকে তুলে আনার। এখন হাসিবকে তুলে আনার পিছনে কারণ হলো তুই আসলে কে এটা হাসিব ভালো করে জানে। এখানে তুই একটা ভুল করলি। সব সময় হাসিবের সাথে থেকে জামিলের সন্দেহ হয়। হাসিব তোর কথা জানবে, কিন্তু দেখ হাসিবের দিকে তাকা। এত পিটন পিটিয়েছে, কিন্তু সে এখনো কথা বলছে। হাসিব কিছু জানে না। কি বাপ, ওরেও কিছু বলিসনি? চাচা, আমি কিছুই না, তাই বলার মতো কিছু নেই। তবে হাসি পাচ্ছে খুব, দুটো ছেলেকে তুলে আনার জন্য এতজন লোক, এত অস্ত্র শস্ত্র দিয়ে। আবার বলেন আপনি সব করতে পারেন, সাহস আছে আপনার। আপনারা বাঁচতে চাইলে আমাকে যেতে দেন। আবিরকে তুলে আনছেন সেটা কিছুটা মেনে নেওয়া যায়, কিন্তু ওর বন্ধুকে তুলে এনেছেন, আমাকে যেতে দিন। আমি আর কারোর মরা দেখতে চাই না। আরে হাসিব, তুই জীবিত আছিস? হারামি, তুই কি ভাবছিস মরে গেছি? শালা, আমার বউ তোর বোন হয় রে। তুই আমার শালা হবি, কারণ তোর বোন আমাকে তার জামাই ভাবে। চুপ কর ভাই, বাড়ি যাব। শিওর বাড়ি যাবি? হ্যাঁ রে। তাহলে 20 মিনিট সময় দে, তারপরে বাড়ি যাব। আবির একটা চেয়ার ধরে কোনো রকমে টলতে টলতে উঠে দাঁড়ায়। টেবিলে থাকা একটা মিনি ছুরি নিয়ে বক্সারদের স্টাইলে দাঁড়ায়। আবিরের পা টলছে। সবাই এটা দেখে হাসতে থাকে। শাহিন এসে আবিরের গালে আস্তে করে একটা ঘুষি দেয়। আবির ছিটকে সরে যায়। দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়ালো।
রহিম সাহেব বলল, শান্ত হলেও সে শক্তিশালী না, বাচ্চা একটা ছেলে। ওই, এটাকে মেরে ফেল। বাচ্চা বলো না চাচা, আবির, আমার নাম আবির। আরে দাঁড়িয়ে আছিস কেন, মার ওরে। আরে চাচা, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, দেখবেন না সারপ্রাইজ? আরে ও পাগল হয়ে গেছে। আরে বলেন না, দেখবেন সারপ্রাইজ। আপনার প্রথম শট কীভাবে ঠেকিয়ে দেই, দেখবেন না? কি দেখাবি? আবির আঙুল মুখের ভিতরে দিয়ে জোরে একটা শীষ দেয়। জোরে হুইসেল বেজে ওঠে, আর তখনই কতগুলো পুলিশ রুমের বাহিরে এসে দাঁড়ায়। একজন প্রবেশ করে রুমে, মাথায় হুড তোলা টুপি, বৃষ্টিতে একদম ভিজে একাকার। পুলিশটার এখনও চেহারা দেখা যায়নি, তবে সে কে? রহিম সাহেব অবাক আর ভয় নিয়ে তাকায়। মেয়ে পুলিশ সে। কে সে? মেয়ে পুলিশটা মাথা থেকে হুডি না তুলেই বলল, হ্যালো স্যার, আসতে লেট হয়নি তো? অর্ক কিন্তু জানে না আমি এখানে এসেছি। চাচা, সারপ্রাইজটা আরেকটু বাকি আছে। শোনেন, আপনি যে জামিনের লোক তা আমি জানি অনেক আগেই। কিভাবে জানি সেটা হলো সারপ্রাইজ। কিভাবে যে বলি আমার মাথা ঘুরছে, কিন্তু হাসিব তো আবার বলল দ্রুত যেতে হবে। আচ্ছা শোনেন। আবিরের ছোট চাচা মানে মিস্টার রহিম সাহেব আর ছাত্রনেতা তামিম অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আবিরের দিকে। আবিরকে মারার কন্ট্রাক্ট নিয়ে ওরা হয়তো ভেবেছিল কাজটা অনেক ইজি, কিন্তু ওরা জানতো না আবির অনেক ঠান্ডা মাথার সাইকো একটা ছেলে। আবির হাসতে থাকে, ওর দাঁতের ফাঁক দিয়ে রক্ত বের হচ্ছে, মাথাটা প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে আবিরের। ঠিকভাবে দাঁড়াতে পারছে না আবির। টেবিলের সাথে হেলান দিয়ে আবির দাঁড়ালো। হাসতে থাকে আবির। হাসি থামিয়ে ধীর গতিতে বলল, মিস্টার রহিম সাহেব, এখানে এসেছি এত বছর পর, এমনি এমনি না। আমি যেখানে থাকি না কেন, আমি যা করি সেটা রহস্যই থাকে। যে মানুষকে আমি একবার টার্গেট করি, সেই এলাকার একটা গাছের পাতা নড়ার শব্দ আমার কানে আসার পর্যন্ত ব্যবস্থা করে রাখি। মেয়ে পুলিশটা কে চেনেন? আবির ইশারা করে। মেয়ে পুলিশটা মাথা থেকে হুডিটা তুলল। আবির তাকিয়ে থাকে, সবাই সেদিকে তাকিয়ে থাকে। হাসিব অবাক হয়। হাসিব কখনো ভাবেইনি এই মেয়েটা আবিরের লোক। সবাই এটা কল্পনাও করেনি। আবির বলে, কি শর্ট হয়ে গেছেন নাকি সবাই? আমি এখানে আসার আগে তাকে এখানে পাঠাই। সিমি, তুমি? হাসিবের কথা শুনে সিমি মুচকি হাসল। রিমির বোন সিমি। এটা সেই রিমি যে হাসিবের গার্লফ্রেন্ড, আর সেই রিমির কাজিন হলো সিমি। কিন্তু কিভাবে? সবার আগে হাসিবি প্রশ্ন করে। এজন্য বলি, রিমির তো কোনো বোন ছিল না। হঠাৎ করে রিমির সাথে একটা মেয়েকে দেখি, খোঁজ নিয়ে জানতে পারি রিমির কাজিন সে। হঠাৎ করে কাজিন কোথা থেকে এলো? আর তুমি রিমিদের বাসাতেই কেন উঠলে? রিমির বড় ভাই একজন সরকারি কর্মকর্তা, আর আবির স্যারের কাছে সরকার রিলেটেড যে কোনো কিছুই জাস্ট সময়ের ব্যাপার ঘটে থাকে। সরকারি কর্মকর্তা উনি। আবির তাকে রাজি করায়, তারপর আমাকে এখানে পাঠায়। আমি আসি। আমার কাজ হলো জামিলের উপরে রিসার্চ করা। জামিল কখন ওঠে, কখন বসে, কার সাথে গোপনে কথা বলে, সব প্রমাণ ও তথ্য আমি আবির স্যারকে দিতাম। এখানে আসার উদ্দেশ্য এটাই। কিন্তু আবির স্যার কেন এই এলাকাতেই আসলো সেটা তো উনি জানে। আর আপনারা যে ওনাকে তুলে আনবেন সেটা আমি আগেই জানতাম, কিন্তু হঠাৎ করে আপনারা কাজটা করবেন বুঝতে পারিনি। যদিও জানতাম আমি যে হঠাৎ করেই যে কোনো কিছু হতে পারে, তাই আমি সবসময় আবির স্যারকে বলতাম, আপনি যেটাই পড়েন না কেন একটা জিপিএস ডিভাইস যেন আপনার কাছেই থাকেই। এটা আমাদের মিশনের একটা অংশ। আবির স্যারকে সচরাচর কেউ এখনও সার্চ করবে না, তাই জিপিএস থাকলেও কারো নজরে পড়বে না। আজ ফুটবল ম্যাচে জামিল আসবে, আর জামিলের সাথে অনেক অনেক লোকও থাকবে। আবির স্যারের উপর যে কোনো হতেই পারে,
এই জন্য ওনার সাথে সবসময় ছিলাম। জিপিএস রাখতে বলেছিলাম। সিমি কথাগুলো বলে থামলো। আবিরের দিকে তাকায় সবাই। আবির তার পা থেকে মোজাটা সরালো, সেফ গার্ডের নিচ থেকে জিপিএস ডিভাইস বের করলো, তারপর রহিম সাহেবের সামনে খুলে ফেলে দেয়। আবির মিনমিন গলাতে বলল, আমাকে পিছন থেকে মাথায় কে মারছিল? আবির শোন বাপ, যা হওয়ার হয়েছে। তুই বরং এই এলাকা ছেড়ে চলে যা, সবারই ভালো হবে। আমি প্রশ্ন করেছি আমাকে পিছন থেকে কে মাথায় আঘাত করেছিল। আবির, যা হওয়ার হয়েছে, সরি, বাদ দে। বনে থাকা খেকশিয়াল প্রতিনিয়তই ডেকে ওঠে, কিন্তু তাকে কেউ ভয় পায় না। বনের রাজা সিংহ সবসময় গর্জন করে না। আমাকে মেরেছিল কে? আবিরের কথা শুনে শাহিন ছেলেটা এগিয়ে আসে, আবিরের সামনে দাঁড়িয়ে বলে, আমি মেরেছি তোকে। এরা তোকে ভয় পেলেও আমি তোকে ভয় পাচ্ছি না। এবার পুরোপুরি তোকে মেরে ফেলবো। শাহিন কথাটা বলে থামে। আবির টেবিলের থেকে সরে এসে সোজা হয়ে দাঁড়ালো। শাহিন পিস্তল তুলতে যাবে আবিরের দিকে, তার আগেই আবির খুব দ্রুত গতিতে আবিরের হাতে থাকা ছুরিটা শাহিনের চোখের ভিতরে ঢুকিয়ে দেয়। শাহিন চোখে হাত দিয়ে জোরে আর্তনাদ করে ওঠে। ফ্লোরে ছটফট করতে থাকে শাহিন। আবিরের তাৎক্ষণিক এমন কাজে সবাই আঁতকে ওঠে। এতটা হিংস্র আবির কল্পনাও করেনি ওরা। সিমি চোখ বন্ধ করে ফেলল। হাসিব যেন ভয়ে দুর্বল শরীরে শক্তি পেয়ে উঠে দাঁড়ায়, তারপর এক কোণায় গিয়ে চুপটি করে বসে। আবিরের গায়ে শক্তি চলে এসেছে, তার মাথাটা এখন আর ব্যথা অনুভব হচ্ছে না। শাহিনের হাত থেকে পড়া পিস্তলটি আবির হাতে নেয়। সবাই কাঁপছে। আবির পিস্তল হাতে নিয়ে বাকি লোকেদের টার্গেট করলে গুলি ছুড়ল। কারো বুকে, কারো পেটে, কারো মাথায় গুলি লাগলো। সবাই ছিটকে পড়ে। রক্ত যেন সবার শরীর থেকে পুরো দমে বের হতে শুরু করেছে। লাল পিঁপড়েরা রক্তের গন্ধে ছুটে আসতে প্রস্তুত। আবির একটা চেয়ারে গিয়ে বসলো। শান্তভাবে বসলো সে। কপাল আর মাথা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে আবিরের। চেয়ারে হেলান দিয়ে ডান হাতে পিস্তল দিয়ে হাত ঝুলিয়ে রাখলো। আবিরের বয়সটা 27-28, গঠন 5 ফুট 10-11, বডি শেপ একদম পারফেক্ট, জিম করা। আবিরের চোখে যেন এখন আগুন জ্বলছে। আবির থেমে থেমে বলল, আমি মরলে আপনারা গোপন থাকবেন, আর আপনারা মরলে আমি গোপন থাকবো। ডু আর ডাই, রেজাল্ট। এই যে গেমসটা করার সুযোগ দিয়েছিলাম, মৃত্যু সফর আসা যাওয়া নির্ভর করেছিল সেই টসে। ভাগ্য ভালো থাকলে টস জিততে পারতেন। ভাগ্য লিখেছে সৃষ্টিকর্তা, তিনি এক, তার ইলহা নেই। কিন্তু আপনাকে যে আমার হাতে মরতেই হবে, এটা উনি লিখেছেন। পরিবেশ পরিস্থিতি তো সেটাই বলছে, তাই না? আ আ আবির, আসলে দেখ, আমি তোকে বলি, আমি অনেক টাকার মালিক এখন। আমি তোকে আমার সব কিছু দিয়ে দেব, তবুও আমাকে মারিস না। শিকারই শিকার করে বেঁচে থাকার জন্য। শিকারকে যন্ত্রণা তার কাছে লোভের অফার ছাড়া কিছুই না। বট গাছে বসে থাকা হুতুম পেঁচা, গাছের ডালে বাঁধা একটি দোলনা, সেখানে প্রতিনিয়ত একজন দোলনা খায়। একটা সময় সেখানে খালি দোল্লাই পড়ে থাকবে। দোল্লা খাওয়ার মতো সেই একজনকে আর দেখা যাবে না। আবির বসে থাকা অবস্থায় একটা গুলি করে। তারপর পুরো পরিবেশটা কেমন যেন থমকে যায়। বাইরে থেকে কেবল বৃষ্টির শব্দ শোনা যেতে থাকে। আবির উঠে দাঁড়ায়। ধপ করে নিচে পড়ে সে। আবিরের কোনো হুঁশ নেই। সত্যি অনেক জোরে আবিরের মাথায় আঘাত করা হয়েছিল। আবির জ্ঞান হারায়। সকাল হয়। অর্কের ফোনে একটা মেসেজ আসে। বাড়ির সবাই ঘুমায়নি বলা চলে। অর্ক ফোন হাতে নিয়ে দেখলো আবির স্যার হাসপাতালে। তবে ঠিকঠাক আছে আপাতত, চিন্তা নেই। তুমি যেখানেই থাকো, বাকিটা এখানে সামলে নেব। ও হ্যাঁ, হাসিব ঠিক আছে। অর্ক মেসেজটা পড়ে সবাইকে বিষয়টা জানায়। এতক্ষণে ইরিন জেনে গিয়েছে আবির নিখোঁজ হয়েছে। আবির ঠিক আছে, দেখছিস? বললাম না আবিরের কিচ্ছু হবে না।
আচ্ছা সৈকত, রহিম কোথায়? ওকে বিয়ের দিন থেকেই তেমন দেখছি না। আচ্ছা কোথায় ও? ও কি করে কই যায় বুঝি না। আচ্ছা সবাই চিল করো, আর সমস্যা নেই। সবাই যে যার মতো করে খুশি। আজকে খেলা আছে আরোহীদের। দরজায় কড়া নাড়ার শব্দ হলো। আরিতা যেয়ে দরজা খুলে দেয়। আরিতা বলল, আরোহী আপু, আপনি এখানে? আবির কোথায়? হিয়া আর চোখে আরোহীকে দেখছে, আবার ইরিনও আরোহীকে দেখছে। সবাই চেয়ারম্যানের মেয়েকে আসতে দেখে অবাক হয়। আরিতা বলল, ভাইয়া তো এখানে এখন নেই, সে গিয়েছে একটু শহরে, চলে আসবে। ও, আজকে আমাদের খেলা। হ্যালো মিস্টার পিচ্ছি কোচ, খেলা দেখতে আসবেন কিন্তু। জি আসবো, আপনার জন্য শুভকামনা রইল। আরোহী সবার দিকে তাকিয়ে চলে গেল। ওর আসার উদ্দেশ্য কেউ বুঝতে পারল না। অর্ক ঠিকই বুঝছে, তবে ইরিন বুঝেছে আবিরকে পার্সোনালি খুঁজতে এসেছে। সময় পেরিয়ে যায়। হাসি বিকেলে বাসায় আসলেও আবির আসে না। আবিরের ফোন অফ থাকে। আরোহীদের বিকেলে খেলা ছিল। আরোহীরা বড় ব্যবধানে জিতে নেয় ম্যাচটি। আরোহী অনেকবার আবিরকে খুঁজে চলেছিল, কিন্তু পায়নি আবিরকে। হঠাৎ আবির কই গেল। 2 দিন পর আবিরদের ম্যাচ, কিন্তু আবির একদমই নিখোঁজ। কোনো খোঁজ খবর নেই আবিরের। অর্ক অনেকবার খোঁজার চেষ্টা করেছে আবিরকে, কিন্তু আবির নেই। 1 দিন 2 দিন কেটে যায়। আবির ছাড়া নেক্সট ম্যাচটাও জিতে যায় অর্ক। যদিও হাসিব বলেছে কি কি করতে হবে সেই ম্যাচে, কারণ আবির বলে দিয়েছিল হাসিবকে কোনোভাবেই ম্যাচ হারা যাবে না। 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটে যায়। আবিরের কোনো পাত্তা নেই। সব টিমের ম্যাচ হতে হতে আবিরের কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলে আসে। অর্ক দাঁড়িয়ে আছে মাঠে। আজকে কঠিন ম্যাচ ওদের। পিছন থেকে আরোহী এসে বলল, আচ্ছা, এই টিমের ক্যাপ্টেন না আবির? সেই আবিরকে তো দেখা যাচ্ছে না, কোথায় সে? আবির আসবে সময় মতো। আবিরের বিকল্প কিপার তো নামিয়েছি, সমস্যা তো আমাদের নেই, ম্যাচ তো জিতেছি আবিরকে ছাড়াও। কিন্তু আবিরকে তো আমার দরকার। আমরা যে ম্যাচ জিতেছি সেটা তো আবিরকে দেখাতে হবে। আমিও তো চাই এইসব ম্যাচগুলো জিততে থাকো, কিন্তু ফাইনালে হারার ভয়ে কি আবির নিখোঁজ? মজা পেয়েছি। আবির ভর পাই না, সময়ের অপেক্ষা করে। খেলা শুরু হয়। অর্করা প্রথম 5 মিনিটে একটা গোল খেয়ে বসে। অর্ক মাথা ঠান্ডা করে, কিন্তু হাফ টাইম শেষ না হতেই 2টো গোল খেয়ে বসে অর্করা। অপোজিট টিমের ডিফেন্স অনেক ডেঞ্জারাস। বাজেভাবে ফাউলের চেষ্টা করছে ওরা। আর অর্কটা টেকনিক্যালি খেলতে গিয়ে অফসাইডে পড়ছে বারবার। অর্ক বিরতির সময় সব ফুটবলারদের বলে, ম্যাচ আমাদের জিততে হবে, এখনও সময় আছে অনেক। শুরুর 10 মিনিটে একটা গোল দিতে হবে, তার 10 মিনিটে আরেকটা, লাস্ট 15 মিনিটে আরেকটা চাই। জিততে না পারলে সবার খবর খারাপ আছে বলে দিলাম। প্লিজ ম্যাচটা জিতাও তোমরা। গতিময় ফুটবল চাই আমার। দুটো পাস খেলো। ওরা কিন্তু এবার আরও ডিফেন্সে মনোযোগ দেবে। আমার 3 জন অলটাই নিচে খেলবে, যেন ওরা কাউন্টার অ্যাটাকে বল ডিফেন্স না ঢোকাতে পারে। বাকি মিডফিল্ড আর ফরওয়ার্ড লাইনের প্লেয়াররা করবা। লেটস গো। অর্কের কথা মতো সবাই মাঠে আসে। খেলা আবার শুরু হয়। আরোহী এসে অর্ককে বলে, ইস, ফাইনালটা মনে হয় না আমাদের সাথে খেলা হবে। এবার হেরে বাড়ি যাও তোমরা। ওয়েট করেন। অর্ক বলতে না বলতেই আবিরের টিম একটা গোল পরিশোধ করে দেয়। ডি বক্সের মধ্যে সবাইকে ঘুরিয়ে অনেক সুন্দর একটা অ্যাসিস্টে গোল করে রাফিন। এভাবেই খেলা চলে। কিছু সময় পর সেকেন্ড গোলও হয়ে যায়। শেষ 2 মিনিট বাকি থাকতে আরেকটা গোল। 3-2 গোলে জিতে যায় আবিরেরা। সেমিফাইনালে উঠে যায় আবিরেরা। সেমিফাইনাল ম্যাচ এখন 10 দিন পর। ইরিন এসব খেলা নিয়ে মাথা ঘামায় না। সে পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত। আর মাসখানেক পর ওর এইচএসসি টেস্ট এক্সাম। আর ওর কলেজ অনেক কড়া। ফেল করলে টেস্টে আর নেবে না। এই জন্য ইরিন কোনো কিছু না ভেবে খালি পড়াশোনাতেই মন দিয়েছে। এভাবেই কেটে যায় আরও 10 দিন। এই 10 দিনের মধ্যে অর্করা সেমিফাইনাল ম্যাচ জিতে ফাইনালেও উঠে গেছে। কিন্তু আবির, সে যে গেল। 1 মাস প্রায় হয়ে গেছে। আবিরের কোনো খোঁজ নেই। আবির টোটালি নিখোঁজ। ইরিন প্রথম আবির না থাকার বিষয়টা খেয়াল না করলেও
ঠিকই 10 দিন ধরে আবিরকে সে প্রচণ্ড পরিমাণে মিস করা শুরু করেছে। অনেক দিন পর ফাইনাল ম্যাচ, অর্থাৎ ইরিনের এক্সামের 2 দিন আগেই ফুটবল খেলা। ইরিন মুখে না বললেও এতগুলো দিন আবিরকে খুব মিস করেছে। এক ধরনের শূন্যতা অনুভব করেছে সে। খেলার দিন পুরো স্টেডিয়াম সাজানো হয়েছে, ব্যান্ড পার্টি, মিউজিক, সব কিছুর আয়োজন করা হয়েছে। স্টেডিয়ামের সামনের রাস্তা লাইটিং করা হয়েছে। 10 থানার লোকজন যেন আর সব এক হয়েছে। ইরিনের বাড়িতেও আত্মীয়তে ভরা। ইরিনের পড়তে অনেক বিরক্ত লাগছে। সবাই একজোট হয়ে বাড়িতে গল্প গুজব হাসি আড্ডাতে মজে আছে। ইরিন এসবের কিছুতেই যোগ দিল না। ওর পড়ার রুমে কারোর ঢোকা নিষেধ। দরজা আটকে ধুমসে পড়াশোনা করছে সে। আজ বিকেল 4টার সময় খেলা শুরু। আজাদদের বাড়িতে লোকে গিজ গিজ করছে, বাগান বাড়িতে সব প্লেয়াররা। হঠাৎ বাড়ির কলিং বেলটা বেজে উঠল। আড়িতে এসে দরজা খুলে দেয়, দেখে আবির দাঁড়িয়ে আছে। আবির আরিতাকে বলল, কী রে, এত সুন্দর হয়েছিস কীভাবে? অর্ক প্রপোজ করেছে নাকি? প্রেম টেম করিস নাকি? এমন সময় ইরিন পানি খাওয়ার জন্য ডাইনিংয়ে আসতেই আবিরের গলার আওয়াজ পেয়ে থমকে গেল। আজকে এসেছে আবির। ইরিনের বুকের ভিতর টিপ টিপ আওয়াজ শুরু হয়ে গেল। হাতের গ্লাসটা কাঁপছে। দ্রুত হেঁটে সেখান থেকে সরে গেল সে। নিজের রুমে দৌড়ে এসে ভালো করে দরজাটা লক করে দিল। আবির আসাতে আজাদ যেন আকাশ থেকে পড়েছে। আবিরকে এসে জড়িয়ে ধরে আজাদ। আবিরকে একগাদা প্রশ্ন ছুড়ে দিয়েছে বাড়ির সবাই, কিন্তু আবির কারো প্রশ্নে জবাব না দিয়ে নিজের রুমের দিকে এগিয়ে যেতে থাকে। ওদিকে ইরিন বই নিয়ে পড়তে বসে গেল, কিন্তু পড়ায় মন বসছে না ওর, বসার কথাও না। আজ কতদিন পর মানুষটার গলা শুনছে সে, কতদিন পর। ইরিন ঘরের বন্ধ দরজায় অনবরত নক করছে মাইমুনা বেগম। ইরিন বিরক্ত হয়ে দরজা খুলে দিল। মাইমুনা ইরিনকে ঠেলে ভিতরে ঢুকল। মাইমুনা কোনো কথাবার্তা ছাড়াই ওর খাটের নিচ থেকে একজোড়া নারকেল নিয়ে বেরিয়ে গেল। ইরিনের দরজার বাইরে আবির দাঁড়িয়েছিল। ইরিন খেয়াল করেনি। দরজা আটকানোর সময় চোখে চোখ পড়ে গেল। অনিচ্ছার সত্ত্বেও ইরিনের মুখ দিয়ে বেরিয়ে গেল, আপনি? কি অবস্থা তোর? পড়াশোনা ঠিকঠাক মতো করছিস? সেটা জেনে আপনার কি দরকার? আবির আসলো। ইরিন ভ্রু কুঁচকে বলল, এভাবে তাকিয়েছেন কেন? ভাবছি তুই সত্যি সত্যি পড়াশোনা করছিস নাকি কে জানে, নাকি ভাব ধরে বসে আছিস। আপনি যান, বেরোন। যাব না, দেখি ঠেলে বের করতে পারিস কিনা। আমার পড়া আছে। কি পড়ছিস তুই? আপনি জেনে কি করবেন? বাহ বাবা, রাগ করছিস? আপনি আমার কনসেন্ট্রেশন নষ্ট করছেন। আর আপনি এতদিন কোথায় ছিলেন? ওরে মনোযোগী রে। কিসের? হ্যাঁ, আপনি যান, আমার সামনে দাঁড়িয়েছেন কেন? তুই এমন করছিস কেন আমার সাথে? কি করেছি আমি তোকে? কিচ্ছু করেননি, কিন্তু আপনি যান, আমি পড়তে বসবো। আবার সময় নষ্ট করছেন আপনি। আবির ভ্রু নাচিয়ে ভিলেন টাইপ হাসি দিয়ে বলল, যাচ্ছি যাচ্ছি, আমি তো ভুলে গিয়েছিলাম তুই তো বোর্ডের ফার্স্ট হওয়া স্টুডেন্ট। 10 মিনিট না পড়লে তোর প্লাস পাওয়া আটকে যাবে, তখন তো আর আবার আপনি আমাকে ইনসাল্ট করছেন। আবির শব্দ করে হেসে ওঠে। ইনসাল্ট বানান করতো দেখি। তুই তো ইংরেজিতে ডাল, দেখি পারিস কিনা। করব না। আমি কি আপনার কথা মতো চলবো? আচ্ছা থাক, আমার কথা মতো চলতে হবে না, আমি যাচ্ছি, তুই পড়। অবশ্য পড়েও তেমন কোনো লাভ হবে কি না কে জানে, রেজাল্ট বের হলে দেখা যাবে সেই গোল্লাই পাইছিস। যাই হোক, আমি যাই। আবির তার রুমের দিকে চলে যায়। ইরিনের রাগে গা জ্বলে যাচ্ছে। যে করেই হোক ভালো রেজাল্ট করে আবিরকে দেখিয়ে দিতে হবে। তার জন্য যতদূর পর্যন্ত যেতে হয় ইরিন যাবে। দরকার পড়লে রাত দিন এক করে পড়াশোনা করবে। ইরিনকে নিজের অবস্থান তৈরি করতেই হবে। আবিরের ভোতা মুখ যে করেই হোক থোতা করতে হবে। আবির রুমে এসে ফোন বের করল। সিমি মেসেজ করে। ড্রয়ার খুলে পিস্তলটা দেখল, ঠিকঠাক আছে। আবিরের চোখে মুখে রহস্যময় হাসি। প্রশ্ন একটাই, আবির এতদিন কোথায় ছিল? দুপুর পেরিয়ে বিকেল হয়, সবাই মাঠে চলে আসে।
আজকে টিকিটের মূল্য অন্য দিনের তুলনায় বাড়ানো হয়। আরোহীদের টিম মাঠে এসে ওয়ার্ম আপ করছিল কিছু সময়। আবির অর্কদের সাথে আসে না। সে সবার আগে এসে হেড টিচারের সাথে বসেছিল। আজকে উনি রেফারি নাই। জামিল সাহেব ইন্ডিয়া থেকে রেফারি নিয়ে এসেছে। রেফারির নাম রমেশ সেন। ওনার নাম বেশ পরিচিত। আবির অর্কদের সাথে দেখা করেনি। আজাদ সাহেবদের বলতে নিষেধ করে। আবির হেড স্যারের সাথে স্কুলের পিছনে পুকুর পাড়ে গাছের নিচে বসে আছে। স্যার বলে, তাহলে তুমি এটার জন্য এতদিন পর এখানে এসেছিলে? স্যার, আপনার স্কুল থেকে এসএসসিতে ইচ্ছে করে ফেল করেছি। সেদিন তো ঘটনা ঘটে, পুরো এলাকায় তখন জেনে যায়। আমি অবাক হয়েছিলাম যে আমার বাবা মা, এমনকি বাড়ির সবাই আমাকে বাড়ি থেকে বের করে দিল। তারপরে ঘটনাটা একটু স্কিপ থাক। আমি এবার এসেছি, জামিলকে নিয়ে যেতে হবে। আচ্ছা চলো, খেলা শুরু হবে। আপনি যান, আমি আসছি। অর্ককে বলবেন প্লেয়ার লিস্টে আমার নাম দিতে। স্যার চলে যায়। আবির রেডি হয় খেলার জন্য। আরোহী আসে অর্কের কাছে। আজকে ইরিনও খেলার মাঠে এসেছে। আরোহী অর্কের পাশে এসে দাঁড়ায়। অর্ককে বলল, আজ তো ফাইনাল ম্যাচ, আমরাই জিতব। যদিও কখনো আমরা এতটা সিরিয়াস কোনো টুর্নামেন্ট খেলিনি, কিন্তু এবার কোথাকার কোন ছেলে এসে সব ঘুরিয়ে দেয়। অথচ সে ছেলেটাই নিখোঁজ, ভয় পেয়েছে, লজ্জা পেয়ে সে পালিয়েছে। সে ভয় পায়, সে সিরিয়াস হয়ে খেলে। আপনি লজ্জা, ভয়, মান সম্মান না হারাই সেটার জন্য ভয় ছিলেন। দেখেছেন কতটা ভয় আপনি পেয়েছেন। আর আমার ভয় নয়, হারার টেনশন নিয়ে খেলিনি। রেজাল্ট যা হতো সেটা মেনে নিতাম। আর আবিরের কথা বাদ দেন, সে যা বলে তাই করে। আপনার কপাল ভালো সে নেই, থাকলে আপনি আরও ভয় পেতেন। শাট আপ, সে লুজার। ভয় আমি না, সে পেয়েছে। আর আজ তো আমরাই জিতবো। ও মিস্টার পিচ্চি কোচ, একটা চমক আছে আজকে আমাদের। স্ট্রাইকারকে আটকে দেখাও, দেখবে সে কে। অর্ক আরোহীর আঙুল উঁচু করে দেখায় অর্ককে। অর্ক ওদের 10 নম্বর জার্সি প্লেয়ারকে দেখে অবাক হয়ে গেল। আরোহী অর্কের এমন চাহনি দেখে মুচকি হাসে। তারপর বলে, গুড লাক। আরোহী কথাটা বলে চলে যায় তার জায়গাতে। খেলা শুরু হতে 5 মিনিট বাকি। সবার জায়গা মতো দাঁড়িয়েছে। খেলা শুরু হয়। দর্শকের ঠাসা আজকে পুরো গ্যালারি। আবির অফিস রুমে বসে আছে। দরজায় টোকা পড়ে। আবির দরজা খোলে। সিমি দাঁড়িয়ে আছে। আবির ভিতরে আসতে বলে সিমিকে, আমাদের মিশন তো প্রায় শেষ, জামিলকে অ্যারেস্ট করি। নো, জামিল হলো পাবলিক ফিগার লোক, তাকে অ্যারেস্ট করতে হলে বহু আগেই করা যেত, কিন্তু করিনি। আমি চাই সে নিজে ইচ্ছায় এসে সব কিছু আমাকে বলুক। ও হ্যাঁ, খেলা শেষে আমি জামিলের সাথে দেখা করতে যাব। তোমরা কেউ আসবে না। ওকে স্যার। স্যার, একটা কথা ছিল। হ্যাঁ বলো। আপনার ভাই আরিয়ান আপনার অপোজিট টিমের হয়ে খেলতে নেমেছে। সিমির কথাই আবির মুচকি হাসল। সিমি চলে যায় রুম থেকে। আরোহী অর্ককে তখন যে ছেলেটাকে দেখিয়েছিল সেই ছেলেটাই হলো আরিয়ান। মানে আজ আরোহীদের টিমের মেন প্লেমেকার আরিয়ান। অর্ক আরিয়ানকে দেখেই অবাক হয়। এতদিন আরিয়ান খেলেনি, আর তাই অর্ক জানে না আরিয়ান নামতে পারে আজকের ম্যাচে। খেলা শুরু হয়। খেলা চলার 15 মিনিটের মধ্যেই আরিয়ান ডি বক্সের ভিতরে বল নিয়ে আসে। আর তখনই আরিয়ান নিজের পায়ের সাথে পা লেগে পড়ে যায়। ডিফেল্টার সাথেই ছিল, সেই জন্য রেফারি তেমন কিছু না দেখেই পেনাল্টির জন্য বাঁশি দেয়। প্লেয়াররা সবাই আবেদন করে যে এটা পেনাল্টি না, কিন্তু তারপরও রেফারি শোনে না। আবিরদের বর্তমান গোলকিপার জাহিদ এই আবেদন মানতে না পারায় রেফারির সাথে বাগদণ্ড করে, ফলে হলুদ কার্ডও খায়। শেষমেশ পেনাল্টি হয় আরিয়ানদের পক্ষে। আজাদ, সৈকত সাহেব সবাই আরিয়ানদের এমন বিপরীত টিমের হয়ে খেলাটা মেনে নিতে পারছে না। আরিয়ান এমন কাজ করবে তা ভাবেওনি ওরা। যদিও আরিয়ান নিজ এলাকার হয়েই খেলছে, সে খেলতে পারবে। নিয়মের বাহিরে কিছুই করছে না। আরিয়ান পেনাল্টি কিক নেয়, গোল হয়ে যায়। এভাবে খেলা চলতে থাকে। আরোহীদের টিম 1-0 এগিয়ে থেকে প্রথম হাফ শেষ করে। সেকেন্ড হাফে খেলা শুরু হয়।
সবার মাথার মধ্যে টেনশন। এবারও চ্যাম্পিয়ন হতে যাচ্ছে আরোহীরা। আজাদ আর সৈকত সাহেবের যেন কান্না কান্না ভাব। বারবার ওদের তীরে এসে তড়ি ডোবে। খেলা চলতে থাকে। অর্কদের টিম অ্যাটাক করতে গিয়ে ডিফেন্সরাও উপরে চলে যায়। হঠাৎ আরিয়ানের পায়ে বল চলে আসে। কাউন্টার অ্যাটাক শুরু হয়। আরিয়ান বল নিয়ে দৌড়ে আসছে জাহিদের দিকে। জাহিদ একা। ডি বক্সের মধ্যে আসতেই জাহিদ এগিয়ে যায় আরিয়ানের কাছে। আরিয়ান কিক মারে। জাহিদও বলের সোজা কিক মারে। আরিয়ান বলে না মেরে জাহিদের রানের উপরেই খুব জোরে কিক মারে। আর জাহিদের কিকটা যে লাগে আরিয়ানের পেট সোজা। আরিয়ান আগেই লাথি দেয় জাহিদকে। জাহিদ পড়ে যায়। আরিয়ানও পড়ে গড়াগড়ি খেতে থাকে। রেফারি আবারও বাঁশি দেয়, তবে সেটা পেনাল্টির বাঁশি। আরোহীদের পক্ষেই বাঁশি। সবাই এটা নিয়ে তর্ক করে, কিন্তু কাজ হয় না। তবে জাহিদ এবার আর উঠতেই পারে না। বুটের আঘাতে জাহিদের রান ছিলে রক্ত বের হয়েছে। সে উঠে দাঁড়াতে অবধি পারছে না। অর্গের কাছে আর গোলকিপারও নেই। কী যে হবে। বেশ অনেকটা সময় জাহিদকে দাঁড় করানোর চেষ্টা চলল, কিন্তু এটা পসিবল হয় না। আরোহী অর্কের কাছে আসে, মুচকি হেসে বলে, আবারও পেনাল্টি পেলাম। তোমাদের কিপার তো আউট হয়ে গেল, এবার কি হবে তোমাদের? অর্ক কোনো কথা বলল না। সে চুপচাপ দাঁড়িয়ে মাঠের অবস্থা দেখছে। হঠাৎ হেড স্যার আসে সাবস্টিটিউট রেফারির কাছে। অর্ককে ডেকে বলে, ওই কিপারকে তুলে আনো, আমি গোলকিপার নামাচ্ছি, তুমি উঠানোর অনুমতি দাও। ঠিক আছে স্যার। ওয়েট করো। অর্ক রেফারিকে জাহিদকে তোলার কথা বলে, আর নামাবে 1 নাম্বার জার্সিকে। উঠবে 33 নাম্বার, নামবে 1 নাম্বার। ব্ল্যাকবোর্ডে জার্সি নাম্বার আসতেই সবাই সেদিকে তাকিয়ে আছে। এমন সময় আবির এসে দাঁড়ায় সেখানে। আবিরের গায়ে কিপারের 1 নাম্বার জার্সি। আবিরকে দেখে সবাই অবাক হয়। আজাদ আর সৈকত সাহেব বসা থেকে উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে বলে, আহ, এইবার হবে খেলা। অর্ক আবিরকে দেখেই জড়িয়ে ধরে। আবির অর্ককে ছাড়িয়ে নিয়ে আরোহীর দিকে তাকায়। আরোহী চোখ দুটো বড় বড় করে আবিরের দিকে তাকিয়ে আছে। অর্ক বলে, স্যার কোথায় ছিলেন এতদিন? ঠিক আছেন? দেখছেন খেলায় কি হচ্ছে? আরিয়ান হঠাৎ নেমেছে, প্ল্যানের বাইরে ছিল সে, আর ওরা অনেক মেরে খেলছে। আমি জানি আরিয়ান খেলছে, সে ভালো প্লেয়ার, কিন্তু ভালো মানুষ না। আপনি 33 উঠে গেছে, নামলাম। খেলা শেষে দেখা হবে মিস ভিতু। আবির কথাটা বলে মাঠে নেমে গেল। আরিয়ান সুস্থ। পেনাল্টি কিকটা সে নিতে আসে। আরিয়ান যখন বল পাতায়, তখন আবির এসে সামনে দাঁড়িয়ে বলে, তুই কি প্ল্যান্টি মারবি? তুই তো মিস করবি। মিসের কারণে একটা গোল শোধ করে দেবো আমরা। ঠিক মতো মারিস, বুঝলি? চুপচাপ গোলবারে দাঁড়া মাদা। মনে আছে তোর 10টা শটের মধ্যে 8টাই সেভ দিয়েছিলাম, তারপরে তুই সবাইকে বেকুব দিয়েছিলি। চুপ থাক, মনোযোগ নষ্ট করছিস। এটা কিন্তু হবে না। আমি জানি তুই মিস করবি। কোন পাস দিয়ে তুই প্ল্যান্টি মারবি আমি জানি। বাম পাস দিয়ে তো মারিস, সেভ করে দেব নে। আর শোন, বল কিন্তু আকাশে ওড়াস না। যা হারামির বাচ্চা, কিপার কর। ওই পাশ দিয়েই মারবো বল আমি, পারলে সেভ করে দেখ। রেফারি দেখেন কিপার কিন্তু ঝামেলা করছে। রেফারি বাঁশি দেওয়ার আগেই আবির হাসতে হাসতে বাড়ির নিচে আসলো। আরিয়ান ডান পাশ দিয়েই শট নেয়। আবির জানে এই শটটা আরিয়ান ডান পাশ দিয়ে নেবে, কারণ আরিয়ান রেগে গেছে। আবির তো চাইছিল আরিয়ানকে রাগাতে। আবির হাসছে, আর আরিয়ান রাগে ফুঁসছে। আরিয়ান রেগে যা বলে তাই করে। আবির আর একটু বাম পাশে চেপে দাঁড়ায় হালকা, যেন আরিয়ানের আরও সুযোগ দেয় ডান পাশ দিয়ে মারার জন্য। আরিয়ান বল আর গোলবারের দিকে তাকিয়ে থাকে। আরিয়ান জিভ বের করে আরিয়ানকে ভেঙচি দিতে থাকে। আরিয়ান আর রেগে যায়। রেফারি বাঁশি দেয়। আরিয়ান কিক মারার জন্য পিছিয়ে এসে কিকের জন্য দৌড়ে আসে। আবির আরিয়ানের কিকের 2 সেকেন্ড আগেই ডান পাশে সরে এসে সেটা কভার করে নেয়। আরিয়ান কিক মারে ঠিক সেই ডান পাশে। আরিয়ান শটটা অনেক জোরেই মারে, যেন আবিরের জাম্প দেওয়ার আগেই বলটা ঢুকে যাবে।
তবে কপাল পড়ে ঠিক এখানেই। শটটা এতটাই জোরে ছিল যে বলটা বাড়ির উপর দিয়ে আকাশেই চলে যায়। আবির জাম্প দেওয়ার পর উঠে দাঁড়ায়। তারপর আরিয়ানের দিকে তাকিয়ে জিভ বের করে ভেঙচি দিয়ে বলে, যা এবার নিজে ডিফেন্স কর। আরিয়ান দৌড়ে আসে আবিরের কাছে, আবিরকে ধাক্কা দেয়। আবির পড়ে যায়। সব প্লেয়াররা ছুটে এসে আরিয়ানকে ধাক্কা দিতে থাকে। আবির উঠে দাঁড়িয়ে সবাইকে থামায়, কারণ আবির জানে গোল খেয়ে বসে আছে। ঝামেলা করলে ওদেরই লস। সময় ও সুযোগ বুঝে ঝামেলা করতে হবে। রেফারি আরিয়ানকে হলুদ কার্ড দেয়। কিছু সময় পর আবার খেলা শুরু হয়। আরিয়ানেরা অনেকবার গোলে শট মারে, কিন্তু আবির সব কয়টা সেভ করে দেয়। আরিয়ান জানে আবির আসলেই ভালো কিপার, সাথে অনেক বুদ্ধি আবিরের। আবিরের কাছে শট মেরে গোল দেওয়াটা অনেক টাফ। ট্রিক্স করে ক্রসের দ্বারা গোল করা সম্ভব। ছোট থেকে দুজন ফুটবল খেলতো। প্রথম দুজন একসাথে হয়ে খেলতো, কিন্তু আবির ভালো সেভ করাতে, আবার আরিয়ান ভালো খেলার কারণে সবাই বলতো আরিয়ানকে পারলে আবিরের বিপক্ষে খেলে আবিরকে গোল দিতে হবে, তোমার থেকে আবির ভালো খেলে। এই যে আরিয়ানকে রাগিয়ে দেয়। তারপর থেকেই আরিয়ান আবিরের বিপক্ষে খেলতো। আর আরিয়ান যদি ম্যাচ টাইমে 5টা শট করে 4টাই সেভ করতো আবির। এভাবেই দুজনের বিরুদ্ধে খেলতে থাকে। তারপর তো ঝামেলা হয়, আবির চলে যায়। খেলা চলতে থাকে। 80 মিনিটের মাথায় এসে আবিরা গোল পরিশোধ করে দিল। করবেই বা না কেন, ওদের গোল পোস্টে আবির দাঁড়ানো। টিমের সবাই তখন একটা আত্মবিশ্বাস পেয়ে একের পর এক আরিয়ানদের দিকে অ্যাটাক দিতে থাকে। আরোহী সাবস্টিটিউট হিসেবে কয়েকটা ডিফেন্স নামায়। তারা অনেক ভালো সার্ভিস দিয়েছিল। আরোহী লাস্ট চান্স হিসেবে একজন স্ট্রাইকারকে নামায়। খেলা তখন চরম উত্তেজনায়। খেলা এক্সট্রা টাইম, 97 মিনিট চলছে। 8 মিনিট এক্সট্রা দেওয়া হয়, আর কয়েক সেকেন্ড বাকি। আরিয়ান বল নিয়ে এগিয়ে আসে আবিরের দিকে। আবির এগিয়ে যায়। আরিয়ান শট মেরে দেয়। আবির বলের সামনে পা বাড়িয়ে দিয়েই সেভ করে দিল লাস্ট শটটি। সবার যেন ঘাম ছুটে যায়। একটা মারাত্মক ইজি গোল লাস্টে এসে সেভ করে দিল আবির। খেলার টাইম শেষ, রেফারি বাঁশি দেয়। আবির উঠে দাঁড়ায়। সে নাচতে থাকে। আরিয়ানের এটা সহ্য হয় না। আবিরের দিকে এগিয়ে আসতেই আরিয়ান আবিরকে মারার আগেই আবির আরিয়ানের গলা চেপে ধরে। সেখানে সবাই এসে থামায়। এভাবে ঝামেলা চলে বেশ কিছু সময়। এরপর এক্সট্রা টাইম খেলা হয়। সেখানে রেজাল্ট ড্র, কোনো টিম গোল দিতে পারে না। খেলা চলে যায় পেনাল্টি শুট আউটে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সাথে সবচাইতে তলানিতে রাখা খারাপ টিম আজকে লড়াই করেছে। যদিও খারাপ টিম আগে ছিল, আবির টিম নেওয়াতে সেটা এখন খারাপ নয়, ভালো টিম হয়ে গেছে। আরোহীর কাছে এসে দাঁড়ায় আবির। আরোহী চিন্তা ভয় নিয়ে মাঠের দিকে তাকিয়ে আছে। আবির আরোহীর মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে দেয়। এইসব কিছু ইরিন হিয়া ভালো মতোই লক্ষ্য করছে। ইরিনের পাশে আরিতা বসা। ইরিন বলে, তোর ভাবিটা দেখতে খারাপ না বুঝলি, খালি একটু বেশি অহংকারী, তবে আবিরের কাছে বেশ ভালোই থাকবে। আমার ভাবি মানে আবির, কি বলো তুমি? ওই যে দেখ, আমার মনে হয় অর্ক মানে তোর বিএফ আবিরকে হেল্প করে দিচ্ছে আরোহীর সাথে প্রেম করাতে। দেখিস না ওরাও দুজন কথা বলে। আমার গফ আসলো কোথা থেকে? ঢং করিস না, পছন্দ করিস সে ব্যাপারে কথা তো বলিস না, মানে জানাসনি তো তাতে কি, বিএফ তো নাকি? ধ্যাত আপু বাদ দাও, ভাইয়া আর জিএফ কই থেকে আসলো? আরে আরোহী আর আবির দেখ কত হেসে হেসে কথা বলছে। ওরা একে অপরকে ভালোবাসে, আমি শিওর। আচ্ছা একটা ছেলে খুঁজে দে তো, আমি প্রেম করব। কি বড় মা জানলে কি হবে জানো তুমি? চুপ থাক, আমি প্রেম করব মানে করব, তোর বড় ভাইয়ের সাথে করব, আরিয়ানের সাথেই, বুঝেছিস? কি বলো তুমি আপু? এখন বুঝছি, ওই দিন শাড়িটা আবির কার জন্য কিনেছিল। কুত্তা একটা, তোর ভাই আরিয়ানের সাথে প্রেম করব, ওরে দেখিয়ে দেব আমি প্রেম করতে পারি। মার খাবা তুমি আবিরের হাতে। চুপ। ইরিন রেগে আছে আর আবিরকে এসে ভুল বুঝেছে।
ইরিন যেটা বুঝেছে সেটা নিয়েই থাকবে, কারো কথা সে শুনবে না। এদিকে খেলার শেষ অংশ বাকি, মানে পেনাল্টি শুট আউট। অর্ক সেটা সামলে নিচ্ছে। আবির তো আরোহীর কাছে দাঁড়ানো। আবির বলে, ভয় পাচ্ছেন মিস? ভয়ের কি আছে, আপনি বললে হেরে যেতে পারি। একবার বলুন, দেখবেন সব করব। আমার জন্যই কি সব করবেন নাকি? ঢং করেন? জানতো, নিজের কাজ করুন। ইস, রাগলে খুব একটা খারাপ দেখায় না আপনাকে, একদম কিউট সাচ্চুনি লাগে। ইরিন রেগে একদম লাল হয়ে গেছে। ওদিকে আবির হাসতে হাসতে বলে, ব্যথা পাইছি, হাতে এত শক্ত কেন? ফাজলামি করেন? হাত শক্ত না, জোরে মেরেছি। ও বুঝছি, আহাত নাকি নিহাত করতে চান, যাতে আমি হেরে গেলে আপনার কাছ থেকে কিছু চাইতে না পারি, তাই না? পারবো না, প্যালান্টিক এখনো বাকি আছে। বাঁশ দিয়েছে, মাঠে যান। মনে থাকে যেন মিস, আমি যা চাইবো তাই দিতে হবে। কি 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 চান? ভাবেন ভাবেন, কি চাইতে পারি? আপনার ঠোঁট সুন্দর আছে ভাবছি। টাটা। আবির মাঠে চলে আসে। আবিরের মেজাজ একদম কুল। আবির ঠান্ডা মাথায় খেলবে। দেখা যাক পেনাল্টি শুট আউটে কী হয়, কারা জিততে পারে। আবির মাঠে আসে। টসে জিতে আবিরের টিম প্রথম কিক শট নিল। রাফিন প্রথম শটে গোল দিয়ে দেয়। আবিরের একটা গোলে এগিয়ে গেল। এবার শট নিতে আসে আরোহী টিম থেকে আরিয়ান। আবির গোলকিপার। আরিয়ান শট মারতেই সেটা গোল হয়। আরিয়ান আবিরের উদ্দেশ্যে ভেঙচি কাটতে শুরু করে দেয়। আবির মাথা ঠান্ডা রাখে। এভাবে পরপর সবার 3টে গোল হয়। আবিরেরা 4 নম্বর গোলের সময় গোলবারের পাশ দিয়ে মেরে দেয় কিক। আবিরের 4টা শটে 3টা গোল দিয়েছে। ওরা 4 নম্বর শট দিতে আসে। আবির বলের কাছে দাঁড়িয়ে যে কিক নিতে আসে তাকে বলে, ভাই গোল দিও। না হলে কিন্তু আমরা জিতে যাব। জানি মিস করবা, কিন্তু ভয় পাচ্ছ কেন? বুক কেন কাঁপছে তোমার? বুক কাঁপলে তো হবে না। আমি জানি তুমি বাম পাশ দিয়ে শট নেবে, কিন্তু আমি সেভ করে নেব। আবিরের কথা বলার কারণে একটা হলুদ কার্ড খায় আবির। আরিয়ান এগিয়ে আসতে চাচ্ছিল, কিন্তু আবির পিছিয়ে গোলবারে এসে দাঁড়ায়। আবির বুঝে গিয়েছে পেনাল্টি টেকার ডান পাশ দিয়ে মারবে। আবির বাম পাশে হালকা চেপে দাঁড়িয়ে রইল। আবির কোনো লাফালাফি করে না। ভাবসাব দেখে মনে হবে ফালতু কিপার, কোনো বলই সেভ করতে পারবে না। কিন্তু যখন কিক নিল তখন আবির ডান পাশে জাম্প করে বল সেভ করে নেয়। 2 দলের সেম গোল। সবার 4 নম্বর শট মিস করে। আবিরেরা লাস্ট শটের জন্য আসে। টান টান উত্তেজনা খেলায় গোলে শট দেয়। গোল হয়ে যায় আবিরের। 5টাতে আবিরেরা 4টে গোল দিয়েছে। আরোহী টিমদের এইটাও লাস্ট শট। লাস্ট শট যে নিতে আসছে, আবির তার সামনে এসে দাঁড়ায়। আবির হেসে বলে, কিছুই তো মনে হয় খাওনি। শটে জোর আছে তো, আস্তে শট দিলে কিন্তু আমি সেভ করে দেব। আমি জানি তুমি একটু লাজুক টাইপের, তোমার দ্বারা জোরে শট গোল হবে না। পারলে আমাকে শট দিও, গোল করে দাও। জানি পারবে না, তুমি কখনোই গোল করোনি। যা, বেশি না বকে গোলবারে যা, শট পারলে সেভ কর। আবির হেসে গোলবারে এসে দাঁড়ায়। আবির দাঁড়িয়ে আছে। রেফারি বাঁশি দেয়। পেনাল্টি টেকার দৌড়ে গোলে শট দেয়, আর সেই শট গোলবারের উপর দিয়ে চলে যায়। আবির হাসতে থাকে। সবাই দৌড়ে আসে আবিরের কাছে। আবিরকে জড়িয়ে ধরে, উঁচু করে নাচাতে থাকে। আবিরেরা জিতে যায়। আরোহী বিরক্ত হয়ে বর্ষা চেয়ারে কিক মারে। ভেবেছিল চলে আসবে, কিন্তু আবিরের সাথে ওর বাজি ধরা ছিল। আবির আরিয়ানের সামনে এসে দাঁড়ায়। আরিয়ানের দিকে হাত উঁচু করে কয়েক সেকেন্ডের জন্য মিডল ফিঙ্গার দেখায়। আরিয়ান এগিয়ে আসে আবিরের কাছে। আবিরের জার্সি ধরে টান দেয়। আবির আরিয়ানকে ধাক্কা দেয়। আরিয়ান বলে, তোকে আমি মেরে ফেলবো, দেখিস তুই। আচ্ছা মারিস, যা ভাগ এখান থেকে, হার আমি। বিশ্বাস কর, আমি তোকে মারবই। আচ্ছা, অপেক্ষা করলাম। আরিয়ান আর আবিরকে টেনে নিয়ে আসে সবাই। পুরস্কার বিতরণ শুরু হয়। প্রধান অতিথি জামিল সাহেব পুরস্কার দেয়। ম্যান অফ দ্য ম্যাচ হয় আবির। আবির পুরস্কার নিতে আসে স্টেজে। আবির জামিলের সামনে আসতেই জামিল ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়ার সময় হ্যান্ডশেক করে বুকে জড়িয়ে ধরে।
তারপর বলে, রহিমকে কি মেরে ফেলেছিস? ভালো করেছিস। ওর মতো একটা সুবিধাবাদী মানুষকে মেরে ফেলাটা দরকার। কিন্তু তোরা এভাবে চ্যাম্পিয়ন হয়ে চেয়ারম্যানের বড্ড লস করে দিলি। একটা কথা বলি শোন, পেটে যখন ক্ষুধা লাগে তখন সামনে থাকা ফাঁদটাও সহজ মনে হয়, আর ফাঁদে একবার পা দিলে সে নিজেই খাবার হয়ে যায়। তোকে ছাড় দিচ্ছি, ভাবিস না ছেড়ে দেব। হ্যাঁ স্যার, আমিও তো চাচ্ছি আমাকে জোরে ধরে থাকুন, ছাড়ার কোনো দরকার নেই। অতি দ্রুত দেখা হবে স্যার। আর ফাইনাল ড্রামাটা শেষ করি, তারপর রাজনৈতিক ড্রামা আসবো। তোর জন্য অপেক্ষা করছি। তোর জন্য একটা ক্লাইম্যাক্স বাকি আছে রে, অপেক্ষা করিস, বুঝবি জামিল কি জিনিস। আবির হাসতে থাকে, জামিল সাহেবও হাসতে থাকে। আবির স্টেজ থেকে নেমে আসে। কিছু সময় পর চ্যাম্পিয়নদের ট্রফি নেওয়া হয়, সেটা নিয়ে উদযাপন করে সবাই। আজাদ সাহেব সৈকতে এসে আবিরকে জড়িয়ে ধরে। আবির তো অবাক হয়। বাপকা বেটা রে, আমার ছেলে তার প্রমাণ করে দিলি। তুই পারবি রে আবির, তোর দ্বারাই সব সম্ভব। এবার আমরা চাইলে আমাদের ইউনিয়ন থেকে দল নিতে পারবো, অন্য ইউনিয়নের হয়ে খেলা লাগবে না। সাব্বাস বেটা, প্রথমবার তোকে নিয়ে আমি অনেক খুশি আবির। গ্যালারিতে যখন সবাই বলছিল ওই গোলকিপার ছেলেটা কে রে, তখন একজন বলেছিল সৈকত সাহেবের ছেলে। শুনে বুকটা কেমন কেঁপে ওঠে, গর্ব হতে থাকে। সবাই আমাকেও কংগ্রাচুলেশন জানায়। ধন্যবাদ রে। এই খেলাটা আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ ছিল। আজকে আমাদের বাড়িতে তোদের সবাইকে দাওয়াত। আজ রাতেই হেভি ডিনার পার্টি হবে। আপনি কি সত্যি আমাকে চাইবেন? আপনার কি মনে আছে আমি কি আপনাকে চাইতে পারি বলুন তো? আপনি তো বললেন আমি সুন্দর, যে কেউ চাইতে পারে। এক্স্যাক্টলি, যে কেউ চাইতেই পারে, বাট কিন্তু কি? আমি চাইবো না, ভয় নেই। ওই যে বললাম না, কেউ চাইতেই পারে, তাই আমি চাবো না। এমনকি আপনার নরম ঠোঁটের স্পর্শ কখনোই না। শোনেন মিস আরোহী, আপনাকে একটা কথা বলি। আপনি সুন্দর, তাতে কোনো ডাউট নেই। এর জন্য নিজেকে অনেক বড় মনে করেন। হ্যাঁ, সুন্দরীদের একটু অহংকার থাকাটা সৌন্দর্যের বিষয়। যাই হোক, এটা একটা গেম ছিল। গেমসটা সিরিয়াসলি নেওয়াটা ঠিক আছে, তবে মাথা গরম করে কোনো কিছু নিয়ে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। আপনি চাইলে সব কিছু সুন্দর দৃষ্টিতে দেখুন, সব কিছু ঠিক মনে হবে। আপনি অহংকার, জেদে সব কিছু ভাবেন। এর জন্য আপনাকে জেনে বুঝে কেউ ভালোবাসেন। দূর থেকেও কাছে আসার বাসনা প্রকাশ করলেও করতে পারেন। আমি বলছি না যে কারোর জন্য নিজেকে চেঞ্জ করতেই হবে, কিন্তু কাউকে নিজেকে কাছে রাখার জন্য অনেক কিছু পাল্টাতে সেটা ইগোতে হার্ট করে, বরং ভালোবাসা বৃদ্ধি করে। ভালো থাকবেন মিস আরোহী। আপনার সাথে এই খেলা নিয়ে দেখা হয়েছে, হয়তো আর দেখা হবে না। আমার কাজে বা আমার কথায় কোনো কিছু মনে করলে বা কষ্ট পেলে আমাকে মাফ করবেন, কিংবা শাস্তি দিতে চাইলে পারেন। আর যদি কিছু মনে না করেন তাহলে আমার নামে একটা কাগজের প্লেন বানিয়ে আকাশে উড়িয়ে দিন, তাহলে ভালো লাগবে। আসি, ভালো থাকবেন। আবির কথাগুলো শেষ করে উঠে দাঁড়ালো। আরোহীর দিকে আর তাকালো না। আরোহী বসা থেকে আবিরের দিকেই তাকিয়ে আছে এক দৃষ্টিতে। আবির ধীর পায়ে হেঁটে যেতে থাকে। আরোহীর চোখে পলক পড়ে না, সে আবিরকে নিয়ে ভেবেই চলেছে। আবির বাইক নিয়ে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। রাত তখন 8টা বাজে। আবির বাইকের পাশে দাঁড়িয়ে সিগারেট টানছে। এমন সময় কয়েকটা সাইকেল এসে আবিরের পিছনে দাঁড়ায়। আবির সিগারেট ঠোঁটে নিয়ে ঘুরে তাকায়। ওদের মুখে নাক বরাবর রুমাল বাঁধা, চোখ দেখা যাচ্ছে। লিডার গোছের ছেলেটার নাম রাকিব। রাকিব বলল, আমি জানি তুই কে, রাষ্ট্রপতির পালিত ছেলে। এখানে এসেছিস জামিলকে নিয়ে যেতে, কিন্তু এত কিছুর পরও তুই কি করিস তার খবরটাও আমি জানি। সব জানার পরও তোকে মারিনি, তোর কথা কাউকে বলিনি। কিন্তু কেন বলিসনি জানিস? সে নিষেধ করেছে। তুই কে? আপাতত আমার পরিচয় রাকিব, ডেমন স্নাইয়ার গ্যাংয়ের লোক। এই নে ধর। আবিরের কাছে একটা খাম ধরিয়ে দিয়ে ওরা সাইকেল চালিয়ে চলে যায়। আবির খাম ছিল, বাইকের সামনে এসে দাঁড়ায়। আলোতে খাম থেকে বের হয়ে আসা কতগুলো ছবি আবিরের চোখের সামনে পড়ল। প্রথম ছবি জামিলের ডান হাত আকাশকে মারার দৃশ্য।
দ্বিতীয় ছবি রহিম আর তামিমের সাথে সেই ঘরে কি হয়েছিল তার ছবি। তৃতীয় ছবি আবিরকে মাথায় আঘাত করা হয়েছিল, আবিরকে প্রথমে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, সব কিছুই। আবির ছবিগুলো দেখে কিছুটা ঘাবড়ে যায়। অনেক গুরুত্বপূর্ণ তথ্য ওরা জানে। যে ভয়টা আবির পাচ্ছিল সেটাই হচ্ছে, মেহরাব সাহেব তাকে বারবার সতর্ক করেছিল যেন তার ব্যাপারে কেউ কিছু না জানে। কিন্তু অজানা কে তাকে জানবে? জামিল। জামিল জানলে তো এতদিনে কিছু একটা বলতো বা করতো। নাকি মাইন্ড গেমার জামিল, নাকি অন্য কেউ? আবির ছবিগুলো পকেটে ঢুকিয়ে নিল, তারপর চলে আসে সেখান থেকে। আজ খেলা শেষ করে সে বাড়িতে গিয়ে রাস্তায় এসেছে, তার কারণ একজন তাকে ফোন করে এখানে ডাকে। আবির অচেনা নাম্বার দেখেছিল, কিন্তু কে ডাকবে? আবির প্রথমে ভাবেনি এমন কিছু হবে, কিন্তু আবিরের নাম্বারটাও তারা জানে। তাহলে ওরা কারা? আবির বাইক চালিয়ে বাড়িতে চলে আসে। সব কিছু আজ খুশি ছিল, কিন্তু হঠাৎ একটা অচেনা ফোন কলে আবিরের সব খুশির মুহূর্তগুলো নষ্ট হয়। আবির বুঝতে পারে না এমনটা কে করবে। আজ সে নিজের বাড়িতে এসেছে, এখানে আজ সবাই আছে। আবির যখন বাড়িতে প্রবেশ করতে যাবে, দেখে ইরিন আর আরিয়ান উঠানের এক কোণে গাছের নিচে বসে আছে। ইরিন আবিরকে দেখেই আরিয়ানের হাত ধরল। আরিয়ানও আবিরকে দেখে। আবার ইরিন যেহেতু আরিয়ানের হাত ধরেছে, সেই সুযোগে আরিয়ান ইরিনকে এক হাত দিয়ে জড়িয়ে নেয়। আবির এটা দেখে মাথাটা নিচু করে নিল। বুকের ভিতর হঠাৎ কেমন যেন একটা চাপা অভিমান, রাগ জমতে শুরু করেছে। আবির মন খারাপ করে দ্রুত চলে আসে সেখান থেকে। কিছুই ভালো লাগছে না ওর। একটা অচেনা ভয় কাজ করছে আবিরের মধ্যে, যেটা সে সবসময় অন্যদের দিয়ে এসেছে, সেটা আজ পাচ্ছে আবির নিজেই। মাইন্ড গেমের এই খেলাতে আবির হারতে বসেছে যেন। তবে একটা খুশির খবর হলো, আবির আজ প্রথম তার বাবার কথা মতো এ বাড়িতে এসেছে, আর সেটা অনেক খুশি ভরা মুহূর্ত তৈরি করেই। আবির আসাতে সবাই এগিয়ে আসে, বিশেষ করে সাবিনা বেগম আসে কাছে। আবিরের মুখে 2 হাত দিয়ে ধরে বলে, কেমন আছিস বাবা? অনেক রাগ না আমাদের উপর তোর? না, রাগ না, তবে একটু হাসি পাচ্ছে। হাসি পাচ্ছে কেন? ওই যে পৃথিবীতে সবাই স্বার্থবাজ। অনেকেই হয়তো বলে মা বাবা স্বার্থবাজ হয় না, এটা ভুল। যে মা বাবা সন্তানকে জন্ম দেয়, সেই মা বাবা ওই সন্তানকে দূর করে তাড়িয়ে দেয়। সন্তান যখন কিছু করতে না পারে, তখন একটা ছেলে জানে পরিবারকে কিছু করতে না পারার কতটা কষ্ট। যে এই যে এমন আমি আসার পর আপনার সম্পত্তির দলিল ফিরে পেলেন, আপনার মেয়েদেরকে ইপটিজিংয়ের থেকে বাঁচালাম, আবার আজকে আপনাদের ফুটবল টিমকে চ্যাম্পিয়ন করলাম, তাই সবাই আমাকে বুকে টেনে নিলেন। পরিবারে ভালোবাসা সুর তো থাকতে নেই। এই যে ভালোবাসাটা অনেক সহজ হতে হয়, তবে আমি রেগে নেই। আপনারা আমাকে কাছে টেনে নিয়েছেন, এটাতেই আমি খুশি। সাবিনা বেগম কিছু বলে না, আবিরের থেকে চলে আসে। আবির অর্ককে ডাক দেয়, অর্ক আসে। অর্ককে পকেট থেকে ছবিসহ খামটা এগিয়ে দিয়ে বলে, এখানে কিছু ছবি আছে, রেখে দাও, এখান থেকে যে রাতে দেখব। ঠিক আছে স্যার। ছবি যেন না হারায়। আচ্ছা স্যার। অর্ক চলে আসে আরিতার কাছে। ওরা দুজন গল্প করছে। ইরিন আর আরিয়ান ভিতরে প্রবেশ করলো। আবিরের সামনে এসে বসলো দুজনেই বেশ হেসে হেসে কথা বলছে। আবির একবার তাকিয়েই চোখ সরিয়ে নেয়। এদের দুটোর একসাথে দেখলেই বিরক্তি লাগা শুরু হয়। হঠাৎ হিয়া আসে বাড়িতে। হিয়া এসে আবিরের পাশে বসলো। হিয়াকে দেখে ইরিন বিরক্ত হয়। হিয়া বলল, আবির, আজকে তুমি অনেক ভালো খেলেছো। তোমার মতো একটা ট্যালেন্টেড ছেলেই তো আমার দরকার। তাই নাকি? তাহলে তো আমার নিজেকে তোমাকে দিয়ে দিতে হবে। হ্যাঁ দিবা, আমি তো চাই তুমি আমার হয়ে যাও। অনেক ভালোবাসো আমাকে? অনেক ভালোবাসি। তুমি খালি আমাকে ভালোবাসার সুযোগ দাও, দেখবা কতটা ভালোবাসি। আচ্ছা, একটু পর ডিনার করতে হবে, তখন কথা বলবো। একটু বাইরে যাচ্ছি। আবির কথাটা বলে বাইরে চলে আসে। বাইরে এসে একটা চেয়ার নিয়ে বসে ও। আকাশে আজ তারার মেলা, চাঁদ উঠেছে।
তবে কিছুটা মেঘময় আকাশ হওয়াতে চাঁদটাকে ঘিরে রাখছে। একটা মজার খেলা চলে আকাশ আর প্রকৃতির মধ্যে। দিনের বেলা যখন সূর্যের আলোর অনেকখানি প্রয়োজন, ঠিক যেন কালো মেঘ এই সূর্যের আশেপাশে ঘুরে সূর্যকে ঢেকে নেয়। কিন্তু কেন? আবার রাতের বেলাতেও কালো মেঘ চাঁদকে ঢেকে রাখে, অথচ সূর্য আশেপাশের জায়গাগুলোতে কালো মেঘ তেমন থাকে না। প্রকৃতির এই নিয়মগুলো আবির এনজয় করে। হঠাৎ মনে হয় কে যেন এসেছে ওর পিছনে। আবির ঘুরে তাকায়, ইরিন দাঁড়িয়ে আছে। একটা চেয়ার এনে পাশে বসলো ইরিন। আবির প্রশ্ন করল, কি ব্যাপার, আড্ডাবাজি না করে পড়াশোনা করতে পারিস তো নাকি? আমি আমার পড়াশোনা কমপ্লিট করে আড্ডাবাজি করে বেড়াই। আপনার মতো যাকে পাই তাকে নিয়ে ঘুরে বেড়াই না। আমি আবার কাকে নিয়ে ঘুরলাম? বাহ, ছেলেদের একটা দুটো নিয়ে হয় না, অনেকগুলো লাগে। তুই কি বলছিস কিছুই বুঝতে পারছি না। খারাপ মানুষেরা কিছুই বুঝতে পারে না। মার খাবি কিন্তু। আর আরিয়ানের সাথে এত কিসের ঢলাঢলি রে? থাপড়াবো তোকে। পড়াশোনা করবি, এসব আর যেন না দেখি। আপনার কি এসব নিয়ে অনেক রাগ লাগে? হ্যাঁ লাগে। কেন লাগে? আপনার তো রাগ লাগার কথা না। চুপ থাক, যা বললাম সেটাই করবি। পারবো না, আমি আমার মতো থাকবো। একটা মানুষ কতজনের সাথে যে ঢলাঢলি করে সেটা আমারও দেখতে হবে। ছি। এই আবার কি বলছিস? বুঝিয়ে বলে এখনই। কিছু না, থাকেন আপনি। ইরিন চলে যায় ভিতরে। আবির অবাক হয়ে তাকিয়ে থাকে। ডিমন স্লায়ার কে? সিমির প্রশ্নে অর্ক আর আবির নিশ্চুপ হয়ে বসে থাকে। রাতে ডিনার শেষে ওরা তিনজন আজাদ সাহেবের বাড়ির ছাদে এসেছিল। ছাদে একটা বাল্ব জ্বালানো থাকে। ওর ছাদের মাঝেই চেয়ার নিয়ে বসেছে। খেলা দেখতে সিমি আসে এখানে। সৈকত সাহেবের আত্মীয় বলে এখানেই রয়ে গেছে। অর্ক ছবিগুলো হাতে নিয়ে বেশ কিছু সময় তাকিয়ে থাকে। আবির বলে, এখানে আসছি আমি, তুমি, সিমি আর মেহরাব সাহেব ছাড়া আর কেউ জানে না। তাহলে কি এটা মেহরব সাহেব করেছে নাকি? হতেও পারে, সন্দেহের দৃষ্টিতে কেউ বাদ না, আমরাও হতে পারি। হ্যাঁ, কিন্তু তোমাদের তিনজনের মধ্যে কেউ না। হাসিব জানে আমি এখানে কি করতে এসেছি, আর আমি কে সে ওটা জানে। তাহলে কি হাসিব এমন করবে? না, হাসিব কখনো আমার সাথে এমন করবে না। ছোট থেকে ভালো বন্ধু আমার। আমার হিংস্রতা সম্পর্কে ও জানে। আমার পরিচয় কারো বাড়ির লোক এটা না। কিন্তু কে? সবাই চুপচাপ হয়ে যায়। ঘুরে ফিরে মেহরাব সাহেবের দিকেই সন্দেহ যাচ্ছে, কিন্তু উনি কখনো তা করবে না, কারণ আবিরকে তো উনি তৈরি করেছে। তাহলে আবিরের সাথে এমন মাইন্ড গেম খেলবে কেন? অর্ক বলে, মেহরাব স্যার এটা করবে না, কারণ ছবিগুলো রিসেন্টলি তোরা আমাদের কাজ নিয়ে মেহরাব স্যারের মাথা ব্যথা নেই, খোঁজ খবর ওইভাবে রাখে না। আমরা যা আপডেট দিব সেটাই উনি নেবে। এটা ঠিক। কিছুদিন আগে আমরা যা করেছি সেসবের ছবি। তার মানে জামিল আছে, নয়তো জামিলের কেউ আছে। জামিল তো মাস্ট বি, কিন্তু জামিল চিনে টাকা, সে এতটা বুদ্ধি দিয়ে কিছু করবে না। যাদের টাকা আছে তাদের এত বুদ্ধি দিয়ে কিছু করার সময় থাকে না। আমি কিছুটা বুঝতে পারছি, যে করেছে সে জামিলের লোক। আর জামিল আসলে বুদ্ধিমান। তাকে যেভাবেই জানি উনি সেরকমভাবেই জানে। একটা ছেলে হারানোর পর একজন বাপ চুপচাপ আছে, আর মানে ভিতরে অনেক কিছুই হচ্ছে। তাহলে চলেন ওকেই তুলে নিয়ে যাই। কিন্তু ওর প্রতি তো আমার কোনো রাগ নেই। আগে রাগ উঠুক, তারপর দেখা যাবে। এটা কোনো কথা বললেন আপনি? শোনো, যদি জামিল ডালে ডালে খেলে, আমি খেলবো পাতায় পাতায়। সে করলে হবে আনলিগাল, আর আমি করলে হব লিগাল। তার তথ্য ফাঁস হলেও সমস্যা নেই, কিন্তু ওদের তথ্য ফাঁস হলে সমস্যা। এর জন্য আমাকে তারা প্রকাশ করবে না, আমাকে মারতে চাইবে। তাই আমাকে ঠিক আমার মতো করে সেভ করে চলতে হবে। যাও এখনই ঘুমাতে, বেশিক্ষণ থাকলেই সমস্যা। সবাই যে যার মতো চলে যায় ছাদ থেকে। আবিরের মাথায় এখন দুটো চিন্তা। একটা হলো ডেমন স্নাইপার কে, আরেকটা হলো ইরিন। ইরিনের প্রতি হঠাৎ ওর ভাবনাগুলো এসে থমকে যাচ্ছে, কিন্তু কেন তার এমন হচ্ছে বুঝতে পারছে না। ইরিনের প্রতি জেলাস কাজ করে আবিরের। আগে এমনটা হয়নি। আবিরকে সৈকত সাহেব একটু একটু পছন্দ করা শুরু করেছে।
আজ 2 দিন ধরে এমনটাই আবির নয়, বরং সবাই সেটা নোটিশ করেছে। আবির ইরিনদের বাড়ি থেকে বের হচ্ছিল, এমন সময় আরিতা এসে বলে, ভাইয়া কোথায় যাচ্ছিস? বাইরে যাচ্ছি। কেন রে? বাবা ডেকেছে তোকে, বাসায় একটা জরুরি মিটিং করছে, তোকে ডাকছে, চল। আমাকে? আমি আবার তোদের ফাইনাল মিটিংয়ে এনে যোগদান করব? আরে বললাম তো বাবা ডেকেছে, আমি জানি না, সবাই আছে সেখানে। আচ্ছা চল। আবির আরিতা আসলো বাড়িতে। আবিরকে দেখেই সৈকত সাহেব বলল, ওই তো আবির এসে গেছে, এবার আলোচনা শুরু করা যাক। আমি বুঝলাম না, ওর জন্য এতক্ষণ কি আলোচনা অফ রাখা হয়েছিল নাকি? চুপ থাকো, এটা ফ্যামিলি মিটিং, আর আবির নিশ্চয় ফ্যামিলির বাইরে কেউ না। আচ্ছা কি আলোচনা, শুরু করো। আমি আমার সব সম্পত্তি আমার সব পরিবারের সদস্যদের দিতে চাই। আবির, আরিয়ান আর আরিতা পাবে সব কিছু। সবাই বেশ গম্ভীর হয়ে বসে আছে। আবির দাঁড়িয়েছিল। আবির কিছু বলে না। আরিয়ান বলে, আবির কেন পাবে? তাকে তো বের করে দেওয়া হয়েছিল, আর বলা হয়েছিল সে আমাদের পরিবারের কেউ না। ও বুঝেছি এখন, আবির এত বছর পর কেন ফিরে এসেছে। সম্পত্তি নেওয়ার জন্য এসেছে সে, শালা হারামি একটা। তুই কেন এসেছিস? শুনেছিলাম যাওয়ার আগে তো বলে গিয়েছিলি তোর এসব লাগবে না। তাহলে তুই কি হারামি না? চুপ কর তুই, তোর লোভ দিন দিন বাড়ছে তাই না? আহা, থামো তোমরা, আমরা কথা বলছি তো। শোনেন, আপনারা আপনাদের ফ্যামিলি বিষয়ে কথা বলছেন, যেহেতু আমাকে ডেকেছেন তাই সেখানে আমার কিছু বলার অধিকার আছে। আপনার যা সম্পত্তি আছে তার এক টুকরো আমার চাই না। আপনি যা ইচ্ছা তাকে দিন। কেবল চাচারগুলো আছে বিষয়ে করে রহিম সাহেবের ভাগগুলো ওনার ছেলে মেয়েদেরকে দেবেন। ওনার ছেলে মেয়েদের প্রয়োজন আছে এসব। আমার কিছু লাগবে না। আমি ছোটোখাটো চাকরি করি ছোট একটা কোম্পানিতে, তাতে দিয়ে একটা মানুষের খেয়ে পড়ে চলে যায়। এসব আমার কোনো দরকার নেই, আর আমি এসব চাই না। এখানে আমি এসব নিতে আসিনি। আশা করি আমার কথাটা রাখবেন। আবিরের কথা শুনে সৈকত সাহেব চুপ হয়ে যায়। আরিয়ান তো মহা খুশি হয়েছে আবিরের কথা শুনে। আরিয়ান যা চাচ্ছিল তা পেতে চলেছে। সৈকত সাহেব বলে, আবির, তুমি আমার ছোট ছেলে, তোমারও প্রাপ্য আছে এসবের, আর বাবা হিসাবে তোমাদের এসব বড় হয়েছ, এসব দরকার আছে। খুব দ্রুত তোমাদের বিয়ের ব্যবস্থাও করে ফেলতে হবে। আগে যা হওয়ার হয়েছে সব ভুলে একসাথে থাকতে হবে। সবার সবটা বুঝে দিব। আমি তো বললাম আমার কিছুই লাগবে না। আমি দ্রুত চলে যাব এখান থেকে। আমার কিছু কাজ আছে, সেটা সবাই দেখতে পারবেন। শেষ হলে এখান থেকে আমি চলে যাব। আচ্ছা থাক, আবির নিবে না সেটা পরে দেখা যাবে। আজাদ ভাই, আপনার তো কেবল একটাই মেয়ে, কি করবেন আপনি? আমি তো কবেই সব ভেবে নিয়েছি। তুই কি ভেবেছিস? আমার যতটুকু আছে তা 2 ভাগ করব। 2 ভাগ কারা করে দিবে? আবিরকে দিব অর্ধেক, আর ইরিন বা তার জামাইকে দিব অর্ধেক। বড় বাবা, আমি তো... চুপ থাক। আমি যা দেব তা কি তুই নিবি, হ্যাঁ বা না বল? আচ্ছা ঠিক আছে, সময় হোক। আর একটা আলোচনা আছে, আরিয়ানের বিয়ে দিতে হবে। মেয়ে খুঁজো সবাই। বেশ কিছু সময় সবার আলোচনা চলতে থাকে। এমন সময় কলিং বেল বেজে ওঠে। আরিতা গিয়ে দরজা খুলে দেয়। দেখে আরোহী দাঁড়িয়ে আছে। আবিরকে দেখতে পেয়ে আরোহী ভিতরে প্রবেশ করে। কোনো কিছু না ভেবেই আরোহী দ্রুত এসে আবিরকে জড়িয়ে ধরে বলতে থাকে, আবির, আমি আপনাকে ভালোবাসি। খেলার দিন থেকে আমি একটু একটু করে আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার অ্যাটিটিউড, আপনার কথা বলার ধরন, আপনার পার্সোনালিটি দেখে নিজেকে এই অচেনা অনুভূতির বাইরে রাখতে পারিনি। রাগ থেকে আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনাকে নিয়ে ভাবতে ভাবতে আমি আপনার প্রেমে পড়ে গেলাম। এখন আমার সব ভাবনা চিন্তা আপনাকে ঘিরেই। আমি আপনাকে ছাড়া আর কিছুই ভাবতে চাই না। আপনি করছি কেন? কল্পনাতে আমি আপনাকে তুমি করে বলি। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আবির। আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারবো না একটুও। আমি নিজেকে পরিবর্তন করে ফেলেছি। বিশ্বাস করো, আমি অহংকারী ভাব ঝেড়ে ফেলে তোমাকে চাইছি। আবির সহ সবাই অবাক হয়ে আরোহীর দিকে তাকিয়ে থাকে। আরোহী কেঁদে কেঁদেই কথাগুলো বলেছে। তবে সবার থেকে যে বেশি অবাক হয়েছে সে হলো ইরিন। ইরিনের চোখের পলকই পড়ছে না। সে তন্দ্রা মেরে দাঁড়িয়ে আছে।
নিজের চোখ কান যেন কিছুতেই বিশ্বাস করতে পারছে না ইরিন। কি হলো সে কিছুই বুঝতে পারে না। আবির আরোহীকে ছাড়িয়ে নেয়। আরোহী চোখ লাল হয়ে গেছে। আবির আর চোখে ইরিনের দিকে তাকালো, মনে মনে বলল, সব কিছু কি এই ইরিনের সামনে হতে হবে? ধুর, ভালো লাগে না, কিছু ভালো লাগে না, কিছু ভালো হয় না আমার সাথে। আবির আরোহীকে কিছু বলতে যাবে এমন সময় দরজা দিয়ে প্রবেশ করে হিয়া। আবিরকে এসে জড়িয়ে ধরে। আবিরের বুকে মাথা রেখে শক্ত হয়ে জড়িয়ে ধরে হিয়া বলা শুরু করে, আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাকে কেন তুমি ইগনোর করছো? আমি কি দেখতে খুব খারাপ? আমাকে এত অ্যাভয়েড করার কি আছে? তুমি আমার ভাইয়ের বন্ধু বলে কি যা খুশি তাই করবা? আমি এত কল মেসেজ করছি, একবারও সিন করো না, কল ব্যাকও করোনি। আমি তো বললাম আমি অনেক ভালো একটা মেয়ে, তবুও তুমি কেন শুনছো না? আমি আর কী করতে পারি তোমার জন্য? সব কিছু দিয়েই তোমাকে ভালোবেসেছি। আমাকে এমন অবহেলা করো না প্লিজ। আমার রাতে ঘুম আসে না। আমার রাত কাটে তোমার কল করতে করতে, মেসেজ করতে করতে, জাস্ট সিন করার আশাতেই এত কিছু করছে। আমার খেতেও ইচ্ছে করে না, ঘুমাতেও ইচ্ছে করে না। আমি কেবল তোমাকে চাই, চাই মানে চাই। সবাই এবার বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ওদের তিনজনের দিকে হাঁ করে তাকিয়ে আছে সবাই। এটা কি হলো? হঠাৎ আরোহী এসে আবিরকে ভালোবাসি বলল। আবার হিয়া এসেও বলল। বিষয়টা কি? ওরা দুজন কাঁদছে। আবির তো অবাক, আর চোখে ইরিনের দিকে তাকালো। ইরিনের চোখ মুখ কেমন যেন রাগে লাল হতে শুরু করেছে। আজাদ সাহেব আরোহীকে বলে, তুমি না চেয়ারম্যানের মেয়ে? হ্যাঁ, আমি আরোহী। আবিরকে ভালোবাসো তুমি? হ্যাঁ আন্টি, ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সে আমাকে ভালোবাসতে বাধ্য করেছে। তার সাথে কথা বলতে বলতে ভালোবেসে ফেলেছি। আর তুই না হাসিবের বোন, তুই আবিরকে ভালোবাসিস কিভাবে? আঙ্কেল, আমি আবিরকে অনেক আগে থেকেই ভালোবাসি। আমি আবিরকে না পেলে নিজেকে শেষ করে দিব বলে দিলাম। আমার আবিরকেই চাই। আমারও আবিরকে চাই, তবে অন্য কেউ নিতে আসলে সেটা তো হবে না। সবাই ওদের দুজনকে সোফাতে বসতে দেয়। আবির স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কি করবে সে বুঝতে পারছে না। ইরিনের এসব একদমই সহ্য হচ্ছিল না। সে একা একা বাড়ি থেকে বের হয়। আবিরও ইরিনের পিছু পিছু বের হয়। ইরিন দ্রুত হেঁটে চলে যাচ্ছে। আবির ডাকতে থাকে, ইরিন, এই ইরিন, শোন না। ইরিন পিছনে তাকায় না। আবির বুঝতে পারে না ইরিন কেন এমন রেগে বের হয়ে গেছে। তবু আবির ইরিনকে ডাকতে এসেছে। আবির এক প্রকার দৌড়ে এসে পিছন থেকে ইরিনের হাত ধরল। ইরিন সাথে সাথেই বলে, হাত ছাড়েন আমার। ইরিন, আমার কথা শোন, কি হয়েছে তোর? এমন করে রেগে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছিস তুই? আমার হাত ছাড়েন বলছি। আমি কেন রেগে যাব? আমার রাগের কোনো কারণ নেই। হাত ছাড়েন। না, আমি ছাড়বো না। আমি জানি তুই রেগে আছিস। কি হয়েছে বল তোর? আরে আজব, আমার কি হবে? আমি কেন রাগ করব? কোনো কারণ আছে? বললাম না আমি জানি। মিথ্যে কথা কেন বলছিস? আপনি কি এমনিতে সব জানেন? যা জানেন তা হুদাই জানেন। এসব অবাস্তব কথা আমাকে বলতে আসবেন না। আমার পড়তে হবে, আমার এক্সাম চলে। সরেন সামনে থেকে। হাত সরান আমার হাতের উপর থেকে। তোকে কি স্পর্শ করছি আজ প্রথম? এমন করছিস কেন? রাজা হাঁসের মতো প্যাক প্যাক করে উঠছিস বারবার, যেন মনে হচ্ছে বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে। দেখেন, ফাজলামি করবেন না। আমার ফাজলামও ভালো লাগছে না। আমার সামনে থেকে সরেন তো, আমার অনেক পড়তে হবে। হ্যাঁ পড়বি তো, বাট তুই কেন বের হয়ে আসলি? থাকবি সেখানে, চল আমার সাথে। আবির ভাইয়া, দেখেন আমার পড়া লাগবে। আপনি আমার হাত ছাড়ুন। আমার সময় নষ্ট করছেন কিন্তু আপনি। আমি কিন্তু এবারে রেগে যাচ্ছি। ও আচ্ছা, আমি তোর সময় নষ্ট করছি? যখন আরিয়ানের সাথে চিপাই থাকিস তখন সময় নষ্ট হয় না, তাই না? দেখেন, ঠিকভাবে কথা বলেন। কারো ব্যাপারে না জেনে বাজে কথা বলবেন না। আপনি অনেক খারাপ। আপনার চিন্তা ভাবনাগুলো আরও খারাপ, জঘন্য। আবির বেশ অপমানিত হয়। রাগে ওর মাথার তালু যেন গরম হয়ে গেছে। ইরিনের গালে কষিয়ে চড় মারতে ইচ্ছে করছে আবিরের, কিন্তু এটা করলে আরও বেশি কিছু হবে। আবির ঝগড়া পছন্দ করে না। সে নিজেকে সামলাতেও পারে না। আবির রেগে বলে, আচ্ছা, তুই যখন না জেনে রাগ করে আছিস সেটা কিছু না, তাই না? আমাকে জঘন্য বলছিস নিজেকে? হ্যাঁ, সারাক্ষণ এখানে সেখানে ঘুরে বেড়াস, জানি না ভাবছিস? দেখুন, আমি কিন্তু সহ্য করছি অনেক। আর বারবার এক কথা কেন বলছেন আপনি? আমি কেন রেগে যাব?
রেগে যাওয়ার পিছনে কী কারণ থাকবে? ভাবছেন আমি আপনাকে পছন্দ করব? কখনো না। নিজের দিকে তাকান। আসছি ইরিনের পাত্তা নিতে। হ্যাঁ, খালি আত্মীয়তার সম্পর্ক বলে কথা বলি, না হলে আপনার মতো সরি আপনার থেকে ফার ফার বেটার ছেলে ইরিনের পিছনে পড়ে আছে, ফিরেও তাকাই না। আসছে উনি বোঝাতে যে ওনার জন্য রাগ করে আছি, যত সব। ও আচ্ছা, ধন্যবাদ। অনেক ভালো কথা বলছিস তুই। আসলেই আমি বোকা, কি ভাবলাম আমি। তবে তুই যা মনে করছিস তেমন কিছুই না। সরি, তোকে বিরক্ত করেছি আমি। হ্যাঁ, আপনার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। আপনি আপনার মতো থাকেন, আমার ব্যাপার নিয়ে কখনো কথা বলতে আসবেন না। অনেক হয়েছে। ছোট থেকে আপনি বেশি বেশি করেন। শুনেছি তো আপনার জন্যই শিরিন আপু মারা গেছে। আপনি অনেক খারাপ একটা মানুষ। আপনার সাথে আমি কখনো কথা বলতে চাই না। আপনি একটা চরম বিরক্তিকর। ইরিনের কথাগুলো শেষ হতেই আবির ইরিনের হাত ছেড়ে দেয়। আবির মাথা নিচু করে ইরিনের সামনে থেকে সরে আসলো, আর ইরিন দ্রুত আবিরের সামনে থেকে দৌড়ে চলে যায়। আবির কেঁদেই ফেলে সেখানে। ইরিনের কথাগুলো ওর কানে যেন বারবার রিপিট আকারে ভেসে আসতে থাকে। আবির নিজের প্রতি বিরক্ত হয়। দূরে একটা চিকন লাঠি দেখতে পায় আবির। সেটা হাতে তুলে নিল। তারপর ইচ্ছে মতো আবির তার রানের উপর পেটাতে থাকে আর চোখ বন্ধ করে ইরিনের কথাগুলো ভাবতে থাকে। কিছু সময় পর আবির বাড়িতে ঢুকলো। সবার সামনে সৈকত সাহেবকে বলল, কিছু মনে না করলে আমি একটা জিনিস চাইবো, দেবেন আপনি? হ্যাঁ বলো। আমার কোনো সম্পত্তি, বিজনেস, টাকা পয়সা, ধন দৌলত কিছু লাগবে না। আমি কি এই বাড়িতে আমার জন্য থাকার একটা রুম পেতে পারি? জাস্ট কিছুদিনের জন্য একটা রুম চাই, প্রমিস। আর আমি কিচ্ছু চাইবো না। হ্যাঁ অবশ্যই, কেন দিব না? আর এভাবে বলার কি আছে? ওপরতলাতে উঠে ডান পাশের দিকের শেষ রুমটা তোমার জন্য, সবচেয়ে সুন্দর করে তৈরি করা। ধন্যবাদ। আবির কথাটা বলে আর কারো দিকে না তাকিয়ে দ্রুত সেখান থেকে চলে আসে। আবির পরের দিন জামিল সাহেবের সাথে দেখা করার জন্য বাড়ির বাইরে আসলো। আবির যখন বাইকে উঠে বাইক স্টার্ট করবে তখনই পিছনে আজাদ সাহেব এসে দাঁড়ায়। আবিরকে বলে, আবির কোথায়?